হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল অফ ইউ। এক্সাম বন্ধু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকের আমরা 140 নম্বর যে পেজটা, তার সেকেন্ড পার্ট এই ভিডিওতে দেখে নেব। তো চলো, কোনো কথা না বাড়িয়ে ফটাফট আমরা এই ক্লাসটা স্টার্ট করে দিই। তোমরা কিন্তু অনেকেই ভিডিওটা কিন্তু পুরোপুরি ওয়াচ করছো না, ঠিক আছে? পুরোপুরি না দেখলে কিন্তু ভিডিওটা অনেকটা কিন্তু ওয়াচ টাইম কমে যাচ্ছে। তো সেই জন্য বলবো, সবার কাছে রিকোয়েস্ট, এত পরিশ্রম করে ভিডিওটা বানানো হচ্ছে, প্রত্যেকে দেখো ভিডিওটা, ঠিক আছে? শুধু স্ক্রিনশট তুলে চলে যাও না। আর স্ক্রিনশট তুললেও কিন্তু একটু সমস্যা হবে, কারণ বুঝতেই পারছো আমার যেহেতু স্লাইডের জায়গাটা একটু কম থাকে, সেজন্য আমি কোনটা কোথায় করছি সেটা কিন্তু ঠিক থাকে না, যার জন্য তোমাকে পরপর স্টেপ দেখতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু প্রবলেম হবে যদি স্ক্রিনশট থেকে অঙ্ক করে নাও, ঠিক আছে? তো একটু বুঝে নাও, নিয়ে তারপরে করো। চলো, ফার্স্ট দেখো তোমাকে কি বলেছে কোশ্চেন। এর ভ্যালু দেওয়া আছে দেখো, আর বির ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? এবং এখান থেকে তোমাকে বের করতে বলেছে 3a² + 5ab + 3b² বাই 3a² - 5ab + 3b² এর মান নির্ণয় করো। তো চলো শুরু করা যাক। আচ্ছা, এর যে ভ্যালু দেওয়া আছে আর বির যে ভ্যালু দেওয়া আছে, দেখো এটার অনন্যক এটা হয়ে আছে, অর্থাৎ আমরা সহজেই এখান থেকে এবির মান বলতেই পারি 1 হবে। কেন? কারণ √5 + 1 আর √5 + 1 এটা কেটে যাবে। সিমিলারলি মাইনাসের বেলাও এটাও কেটে যাবে, গেলে এবির মান 1 এসে যাবে। এই এবির মানটা আমাদের কাজে লাগবে, তাই জন্য আমরা আগে থেকে বের করে রাখলাম। এবারে a + b এর মানটা আমাদের কাজে লাগবে। তো a + b এর মানটাকে আমরা চলো করে নিই। তো a আর b যদি আমরা যোগ করি, তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? তাহলে চলো এখান থেকে মানটা আমরা বের করে নিই। দেখো √5 - 1 আর √5 + 1 এ যদি আমরা যোগ করি, মানে এগুলো যদি যোগ করি, তাহলে আমাদের লসাগু আসবে একটা কি √5 - 1, আর আরেকটা আসবে কি √5 + 1, ঠিক আছে? আচ্ছা, সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ঠিক আছে? তোমরা ভিডিওটা দেখছো, আমি জানি অনেকেই তোমরা দেখছো, বাট অনেকে সাবস্ক্রাইব করোনি। তো রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু একটা লাইক করে যাও, ঠিক আছে? নো প্রবলেম, তোমরা হয়তো ভিডিওটা অতটাও ভালো নয়, যার জন্য তোমরা সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটিকে, কিন্তু এই চ্যানেলে পুরো ভিডিওগুলোকে মনে রেখো, আমি পুরো চ্যাপ্টার ধরে ধরে একদম এরপরে একদম তোমরা 11-এ যারা সায়েন্স নিয়ে পড়বে তারা তো দেখতেই পাবে। তো একদম প্রত্যেকটা অঙ্ককে 11-এর পর্যন্ত 12-এর সায়েন্সের অঙ্ককে আমি কীভাবে অ্যানিমেশনের থ্রু দিয়ে করে দিই, ঠিক আছে? একদম প্রত্যেকটা অঙ্কের জন্য সেপারেট অ্যানিমেশন তৈরি করে দেবো, যাতে অঙ্ক দেখতে এবং করতে দুটোই তোমাদের জন্য যথেষ্ট পরিমাণে মানে ইন্টারেস্টিং ফিল হয়, ঠিক আছে? তো যার জন্য অঙ্ক দেখে বোর হওয়ার কোনো জায়গা নেই, পুরো জিনিসটা ভিজুয়ালাইজ করে দেবো তোমাদেরকে। তো ভালো করে দেখতে থাকো, চ্যানেল থেকে বোঝো, আর মাধ্যমিকের রেজাল্ট করো ফটাফট, এবং সেখান থেকে সায়েন্স নাও এবং জীবন অনেক দূর এগিয়ে যাও, ঠিক আছে? তো চলো এখন আর না কথা বলি, আমরা ফটাফট এটাকে শেষ করে নিই। তো √5 + 1 বাই √5 - 1 যদি আমরা এটাকে করি, দেখো এখানে √5 - 1 আর এটাকে যদি ভাগ করি, তাহলে √5 - 1 আর √5 - 1 এটা কেটে যাচ্ছে, পড়ে থাকবে কি √5 + 1। তো √5 + 1 অলরেডি এখানে একটা আছে, তো তাই জন্য যেহেতু একই জিনিস দুবার গুণ হলে এটা আমরা স্কোয়ার দিতে পারি, ঠিক আছে? যোগ করছি যেহেতু, মাঝখানে প্লাস দিলাম। এবার √5 + 1 আর √5 + 1 বাদ চলে গেলে বাকি থাকবে কি √5 - 1। এটাও সেম একই জিনিস ওখানে আছে, তাই জন্য এটা এখানেও হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। এটা দেখো a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার, তাহলে এটা কিসের সূত্র হবে? 2 ইন্টু a স্কোয়ার 2 ইন্টু √5, অর্থাৎ এটা স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র। আর নিচে দেখো a স্কোয়ার - b স্কোয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ √5 এর হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। আচ্ছা, এবারে দেখো 2 ইন্টু √5 এর স্কোয়ার করলে কী হবে? 5 যোগ 1 এর স্কোয়ার করলে হবে 1, নিচে 5 বিয়োগ 1, 2 ইন্টু 5 যোগ 1 করলে হবে 6, আর এখানে হবে 4, 2 দিয়ে কাটো 2, আর এখানে 6 দিয়ে কাটো 3, অর্থাৎ এখানে a + b এর মান যেটা চলে এলো সেটা হচ্ছে 3। এবারে দেখো এখান থেকে আমাদের প্রয়োজন অনুসারে কিভাবে মানটাকে করতে পারি। এই মাইনাসের সূত্র যেটা পড়ছে সেটাও আমরা প্লাসে কিভাবে কনভার্ট করছি ভালো করে বোঝো। প্রথম কথা দেখো, এই যে 3a² + 5ab + 3b² এটাকে আমরা কিভাবে অ্যাডজাস্ট করছি। দেখো আমরা এখান থেকে লিখছি 3a² এবং এই 5ab-কে লিখছি 6ab + 3b²। এবার এই 6ab তো ছিল না, আমার তো ছিল 5টা ab, তাই জন্য আমি একটা যেহেতু বেশি নিয়েছি, তো একটাকে আমি বিয়োগও করে দিচ্ছি। সিমিলারলি নিচেও দেখো 3a² মাইনাস আমি এখানে 6ab নিলাম প্লাস 3b² যেমন আছে রাখলাম, তাহলে আমার ছিল -5টা, আমি নিয়ে নিলাম -6টা। তার মানে এটাকে অ্যাডজাস্ট করতে গেলে আমাকে একটা প্লাস ab দিতে হবে, ওকে? তবে দেখো -6ab প্লাস ab করলে -5ab যেমন ছিল তেমন হয়ে যায়। এটার ফলে কি হবে, আমি উপর থেকে প্রথম তিনটে থেকে আমি s3 কমন নিতে পারি, নিলে হবে a² প্লাস 2ab প্লাস b² মাইনাস ab যেমন আছে রাখলাম। নিচে হবে সেম, 3 কমন নিলে a² মাইনাস 2ab প্লাস b² প্লাস ab যেমন আছে রেখে দিলাম। এবারে দেখো 3 ইন্টু a প্লাস b তার হোল স্কোয়ার হলো মাইনাস ab, আর নিচে
3 ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এ বি। এবার 3 3 এখান থেকে কেটে গেল, সরি 3 কাটছে না, এখানে মাইনাস হয়ে আছে, কাটবে না, ঠিক আছে, এটা কাটবে না, ভুল করে এটা যেন কেটে ফেলো না আমার মতো, কারণ এখানে মাইনাস প্লাস হয়ে আছে, তো মান বসাতে হবে। দেখো 3 এ প্লাস বি এর মান কত, 3 বেরিয়েছে, তো 3 স্কোয়ার মাইনাস এ বির মান কত 1, সেম 3, আচ্ছা 1 সেকেন্ড, এখানে তো মাইনাসের সূত্র করে ফেললাম, মাইনাসের সূত্র করলে কিন্তু আমার কোনো লাভ নেই, আমার এটাকে প্লাসে কনভার্ট করতে হবে, তাই জন্য এটাকে আমি লিখতে পারি, দেখো -5 এবি ছিল, এটাকে লিখছি আমি +6 এবি, এবং এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি লিখছি মাইনাস, দেখো এখান থেকে এ প্লাস বি, তো তাহলে তোমাকে করতে হবে যেটা এখান থেকে 3ab স্কোয়ার -5ab, ওকে, এখান থেকে তুমি মাইনাস দিয়ে করতেই পারো, নো প্রবলেম, বাট এখান থেকে তাহলে এ মাইনাস বি এর সূত্র, তোমাকে এ মাইনাস বি এর মানটাকেও কিন্তু বের করতে হবে, কিন্তু আমরা এ মাইনাস বি এর মানটাকে বের করবো না বলেই এটাকে একটু অন্যভাবে করে নিচ্ছি, প্লাস দিয়ে সাজাচ্ছি। দেখো এটাকে -5ab-কে অ্যাডজাস্ট করতে গেলে আমাকে এখানে -11ab দিতে হবে, দেখো +6ab -11ab, ঠিক আছে, 6 আর 5, দেখো -5ab অঙ্কের অনুযায়ী হলো, তাহলে এখানেও এটাকে একটু কারেকশন করে নিতে হবে, -11ab, ঠিক আছে, ওকে, এবারে ক্লিয়ার, এটা তার মানে প্লাসের সূত্র হবে, এটা প্লাসের সূত্র হবে, আর এটা 3 স্কোয়ার হবে, ঠিক আছে, এখানে মাইনাস, এটাও মাইনাস করে নাও, 11ab, ওকে, আচ্ছা এখান থেকে দেখো 11 আর 1-এর এবির মান কত 1, তো সলভ করলে দেখো 3 স্কোয়ার করলে হবে 9 বিয়োগ 1, 3 স্কোয়ার করলে হবে 9 বিয়োগ 11, তাহলে উপর থেকে হবে 27 বিয়োগ 1, আর নিচ থেকে হবে 27 বিয়োগ 11, তাহলে 27 থেকে 1 বিয়োগ করলে হবে 26, আর 27 থেকে 11 বিয়োগ করলে হবে কত 16, তো এখান থেকে একটু কাটাকাটি করে নাও, 2 দিয়ে কাটো 13, 2 দিয়ে কাটো 8, তো 13-এর 8, তো ভাগ করে দাও 1 পূর্ণ 5-এর 8 হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে, এই জায়গাটা একটু কারেকশন করে নেবে, এটা তোমরা যদি চাও এটাকে মাইনাসে করতে পারো, কোনো সমস্যা নেই, তখন তোমরা আমি যেটা প্রথমে লিখেছিলাম -6ab + ab, এইভাবেও তোমরা করতে পারতে, বাট তখন তোমাকে এই যে a প্লাস বি এর মান যেমন আমি করে নিয়েছি, তোমাকে a মাইনাস বি এর মানও এইভাবে বের করে নিতে হতো, কিন্তু আমরা ওই জিনিসটাকে ডাবল করবো না বলে এই গোটা অঙ্কটাকে আমরা a প্লাস বি এর মতো করে সূত্রের আকারে সাজিয়ে নিয়েছি, ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন দেখো, x + y প্রপোর্শনাল z দেওয়া আছে যখন y স্থির থাকে, ঠিক আছে, তো আমরা এটা থেকে যে মানগুলোকে নিতে পারি সমান দিয়ে k1z নিতে পারি বা kz লিখলাম, ঠিক আছে, সিমিলারলি এখান থেকে দেখো z + x প্রপোর্শনাল y আছে, তো এখান থেকে লিখতে পারি z + x এটা সমান লিখতে পারি k নিয়েছি l নিলাম ly, ঠিক আছে, আচ্ছা y এর মান দেখো এইখান থেকে y এর মানটাকে নিয়ে এখানে কিন্তু রিপ্লেস করতে পারি, তাই তো, এই যে x + y এর মান যে kz, এখান থেকে যদি আমি x এর মান নিয়ে নিই, ঠিক আছে, x না y এর মান নিয়ে নাও, x + y kz, আচ্ছা এখান থেকে কার মান নেওয়া যায় z + y z + x, এখান থেকে y এর মানটা এখান থেকে নিয়ে নাও, প্রয়োজন অনুসারে যখন যেটা মনে হবে করতে হবে, বাই l নিলাম, দেখো y এর মান এখান থেকে বের করে নিলাম, সেই y এর মানটাকে এখানে বসাচ্ছি, x + y এর জায়গায় বসাচ্ছি z + x বাই l, ঠিক আছে, এটা l সমান kz লিখলাম, ওকে, এরপরে দেখো লসাগু করছি, লসাগু করলে কী হবে lx + z + x, দেখো এর লসাগু হলো kz, এরপরে lx + x + z, আর এলটা এদিকে কোনাকুনি গুণ হয়ে গেল, তার মানে klz, এটা এলো, এবার এখান থেকে দেখো x কমন নিয়ে নাও, নিলে হবে x এইটুকুর মধ্যে কমন নিলে হবে l + 1, আর এই জেডটাকে এদিকে নিয়ে নাও klz - z, তো এখান থেকেও সিমিলারলি আমরা কি করব, এখান থেকে দেখো l + 1 যেমন আছে লিখে নিলাম, এদিক থেকে z কমন নিয়ে নাও, নিলে হবে kl - 1, ঠিক আছে, ক্লিয়ার, এই পর্যন্ত এলো, তাহলে x/z এর ভ্যালু আমরা এখান থেকে নিচ্ছি, দেখো kl - 1 বাই l + 1, ঠিক আছে, আর এই গোটাটাকে আমরা একটা ধ্রুবক, তো m ধরে নিলাম, m হচ্ছে একটা ধ্রুবক, ঠিক আছে, অর্থাৎ x সমান কোনাকুনি গুণ করলে mz লিখতে পারি, তাই তো, আবার এটা একটা কন্ডিশন আমরা এলাম, এবার এটার সঙ্গে আবার আসবো, দেখো আমাদের এই জিনিসটা তৈরি করতে হবে, এই x এর মান এলো, y এর মান এলো, এবার y এর মানটাকেও সিমিলারলি আমরা এরকমভাবে আস্তে আস্তে বের করবো, দেখো এবার আরেকটা যেটা দেওয়া রয়েছে, দেখো x + z
সমান এল ওয়াই, এইটা থেকে করছি এবারে, ঠিক আছে। এখান থেকে ওয়াই নিয়েছিলাম, এবারে দেখো এখান থেকে এবার জেডের মানটাকে বসাবো, অর্থাৎ সেম লিখছি এক্স, আর জেডের মান এবারে কোথা থেকে নেবো দেখো, এইখান থেকে জেডের মান নেবো, অর্থাৎ এইখান থেকে জেডের মান যদি আমি নিই তো কী লিখবো দেখো, এক্স প্লাস ওয়াই বাই কে, ঠিক আছে। বুঝতে পারছো, একবার এইটা থেকে এটার মান নিতে হবে, একবার এটা থেকে এটার মান নিতে হবে, এক্স প্লাস ওয়াই বাই কে সমান এল ওয়াই। সিমিলারলি সেম প্রসেসকে করতে থাকো, কে এক্স প্লাস ওয়াই বাই কে সমান এল ওয়াই, সেম লসাগু করো, কে স্কোয়ার হয়ে যাবে এখানটা এবারে, তো না এটা এক্স আছে, জেডের মান এখান থেকে এক্স প্লাস ওয়াই বাই কে, কি এক্স হবে, আচ্ছা আমি এক্স এখানে একেবারে ডাইরেক্ট করে দিয়েছি, এখানে এক্স তো হবে, তো কি লসাগু হবে দেখো, এবার কে হলে লসাগু, তাহলে এক্স প্লাস ওয়াই সমান এল ওয়াই, কোনাকুনি গুণ করো, এক্স কে প্লাস ওয়াই সমান এল ওয়াই কে, এখান থেকে এক্স কমন নিলে হবে কে প্লাস ওয়ান, আর এদিক থেকে ওয়াইটাকে এদিকে মাইনাস করে পাঠিয়ে দিচ্ছি, এল ওয়াই কে মাইনাস ওয়াই, তাহলে এক্স ইন্টু কে প্লাস ওয়ান, আর এখান থেকে ওয়াই কমন নিয়ে নাও, নিলে এল কে মাইনাস ওয়ান, তাহলে এখান থেকে যদি বলি এক্স বাই ওয়াইয়ের মান পেয়ে যাবে তুমি কি, এল কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান, এই পুরো টার্মটা দেখো এটাও ধ্রুবক, তো এটাকে আমরা এন দিয়ে দিলাম, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি এক্স সমান ওয়াই এন, আর যখন সমান আর ধ্রুবক চলে যায়, এনটা এখানে ধ্রুবক, এখানে এন হচ্ছে কনস্ট্যান্ট, এখানে যেমন এমটা কনস্ট্যান্ট ছিল, ঠিক আছে, এমটা কনস্ট্যান্ট ছিল, এখানে তেমনি এনটা কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে আমরা বলতেই পারি এক্স প্রপোর্শনাল ওয়াই, বাট এখন আমরা কিছু করব না, এখান থেকে দেখো এক্সের মান পেয়েছিলাম একটা, এখান থেকেও এক্সের মান পেলাম একটা, ঠিক আছে। এবারে দেখো, এইবারে আমাদের কি করতে হবে, আমাদের দরকার ওয়াই জেডের মান, এখান থেকে দেখো ওয়াই জেড, তো এই জন্য আমরা কি করছি, এখান থেকে একটা কাজ করছি, ওয়াই বাই জেডের মানটা বের করছি, ওয়াই বাই জেড, ঠিক আছে। তো ওয়াই বাই জেডের জায়গায় আমি এইভাবে লিখতে পারি, ভালো করে দেখো, এখানে ওয়াই বাই জেড, তো এখান থেকে ওয়াইয়ের মান যদি নাও, ভালো করে দেখো, এখান থেকে যদি ওয়াইয়ের মান নাও তাহলে কি লিখবে এক্স বাই এন, আর এখান থেকে যদি তুমি জেডের মানটাকে নাও তাহলে সেক্ষেত্রে তুমি কি লিখবে এক্স বাই এম, ঠিক আছে। ব্যাস এই জিনিসটাই আমাদের দরকার, এই ওয়াই যেটা দেখো গুণফল আছে না, এই জিনিসটাকে বানানোর জন্য আমরা এটা করছি। তো ওয়াইয়ের মান আমাদের এক্স বাই এন এসছে, আর জেডের মান এসছে কি এক্স বাই এম, ক্লিয়ার। তাহলে এই দুটো থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এক্স এক্স কেটে গেলে উল্টো এটা গুণ হয়ে গেলে এম বাই এন চলে আসবে, এটা কি, এটাও কিন্তু একটা ধ্রুবক, ঠিক আছে। আর এই ধ্রুবকটাকে আমরা ধরো এম ধরেছি, এন ধরেছি, এবার পি ধরো, এটাকে আমরা পি দিয়ে ধরলাম, ঠিক আছে। অর্থাৎ ওয়াই সমান দেখতে পাচ্ছি ওয়াই বাই জেড সমান আমরা কি দেখলাম, পি, তাহলে ওয়াই সমান পি জেড, এটা দেখতে পেলাম, ওয়াই সমান কি পি জেড। এইবারে আমাদের প্রশ্নের দিকে তাকাও, প্রশ্নে কি বলেছে, এতক্ষণ যা হলো সবগুলোর মান আমরা বের করলাম, ঠিক আছে। এবারে প্রশ্নে দেখো বলেছে এক্স প্লাস ওয়াই প্লাস টু, আচ্ছা এখানে হোল স্কোয়ার ছিল, ঠিক আছে, একটা হোল স্কোয়ার মিসিং আছে এখানটায়, এটার হোল স্কোয়ার ছিল, এক্স প্লাস ওয়াই প্লাস এটা টু নয়, এইটাই হচ্ছে মিসিং হয়েছে, টাইপিং মিস্টেক হয়েছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি জেড, ঠিক আছে, এটা হচ্ছে জেড, এর পাওয়ারে হোল স্কোয়ার আছে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটার হোল স্কোয়ার বাই ওয়াই জেডের ভ্যালু আমরা বের করব, এক্স প্লাস ওয়াই প্লাস জেডের হোল স্কোয়ার বাই ওয়াই জেড, এটার ভ্যালু যদি আমরা কোনোভাবে ধ্রুবক দেখাতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এরা প্রপোর্শনাল, মানে ডাইরেক্ট প্রপোর্শনালে আছে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান, এক্সের মান পেয়ে গেছি, ওয়াইয়ের মানও পেয়ে গেছি, এবার জেডের মানও পেয়ে গেছি, তো এক্সের মান কি বসাবো, এম জেড পেয়েছি, ওয়াইয়ের মান কি পেয়েছি, ওয়াইয়ের মান পেয়েছি দেখো ওয়াই কোথায়, পি জেড, ঠিক আছে, ওয়াইয়ের মান দেখো পি জেড পেয়েছি, এবং জেডের কোনো মান পাইনি তো রেখে দিলাম জেড, আর নিচে কি, নিচে হচ্ছে তোমার ওয়াইয়ের মান পি জেড ইন্টু জেড, ঠিক আছে, উপরে এটা হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার দিলাম। এরপরে কি, উপরে দেখো প্রত্যেকের কাছে জেড আছে, তো জেড যখন বাইরে আসবে জেড স্কোয়ার হয়ে বেরোবে, কারণ এই স্কোয়ারের বাইরে যখন আসবে ভিতরে পড়ে থাকবে এম প্লাস পি প্লাস ওয়ান, তাই তো, এটার হোল স্কোয়ার, আর নিচে পি জেড স্কোয়ার, তো এই জেড স্কোয়ারের সঙ্গে জেড স্কোয়ার দেখো কেটে গেল, আর এই বাকি যে পোর্শনটা পড়ে থাকছে এটা তো নিজেই একটা ধ্রুবক হয়ে আছে, পুরোটাই তো এম পি এগুলো দিয়েই আছে, তাহলে এটাকে আমি ধরে নিলাম আর, এটাও একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। সেটটা বুঝতেই পারছো যথেষ্ট ভালো একটা সেট ছিল। এবারে কোশ্চেনগুলো কিন্তু তোমাদেরকে মোটামুটি রীতিমতো তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু এক্সাম হলে গিয়ে এই কোশ্চেনগুলো নামানো মুশকিল আছে।
ওকে, আচ্ছা, তাহলে আর কনস্ট্যান্ট হয়ে গেছে। এবার একটা প্রপোর্শনাল বা একটা অনুপাতের মান যদি ধ্রুবক হয়, তার মানে তারা কিসে থাকে? তারা ডাইরেক্ট প্রপোর্শনে থাকে, অর্থাৎ সরল ভেদে থাকে। কীভাবে এটা পাচ্ছি আমরা? দেখো, এইটার সমান যদি আর লিখি, তো কোনাকুনি গুণ করলে কী হবে? এটাই পেয়ে যাব। অর্থাৎ এই যে প্রমাণটা আমাদেরকে করতে দিয়েছে, সেই প্রমাণটা পেয়ে যাব, কারণ সমান আর এই ধ্রুবক আর এটা চলে গেলে প্রপোর্শনাল চিহ্ন চলে আসবে, আর ওয়াইজেডটা কোনাকুনি গুণ হয়ে গিয়ে এটা চলে আসবে। ঠিক আছে? অর্থাৎ আমরা এখান থেকে বলতেই পারি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার প্রপোর্শনাল ওয়াই জেড। ঠিক আছে? এটা আমাদের প্রমাণ হয়ে গেল। ক্লিয়ার? এটা একটা খুব সুন্দর কোশ্চেন, এটা তোমাদের বইই রয়েছে, টেক্সট বই রয়েছে। দেখো, এ স্কোয়ার বাই বি প্লাস সি, বি স্কোয়ার বাই সি প্লাস এ, সি স্কোয়ার বাই এ প্লাস বি, এটার মান তোমাকে 1 বলা হয়েছে এবং এটাকে প্রমাণ করতে বলা হয়েছে। ঠিক আছে? অঙ্কটা দেখতে অনেকটা ইজি হতো, মানে ইজি লাগছে হয়তো, বাট একটু ক্যালকুলেশন লেন্দি হবে। কারণ যদি অঙ্কটা এখানে 1 না থাকতো, তাহলে কিন্তু অঙ্ক ইজি একদম। ঠিক আছে? আমরা তখন কে ধরে নিতাম, মানগুলোকে ইনপুট করতাম, ফটাফট আসতো। বাট এখানে কিন্তু একটু অঙ্কটা আলাদা, আর সেই জন্যই অঙ্কটা এতটাই ইম্পর্টেন্ট এক্সামের জন্য। ঠিক আছে? এই কোশ্চেনটা মাধ্যমিকে বহুবার এসছে। তো সেই জন্য আমাদেরকে একটু কেয়ারফুলি অঙ্কটাকে করতে হবে। যেটা দেওয়া রয়েছে 1, এইখান থেকে আমরা স্টার্ট করছি অঙ্কটা। যদি সব কটার ভ্যালু 1 হয়ে থাকে, তাহলে আমি বলতেই পারি এ স্কোয়ার, যেমন আমরা কে ধরতাম, তখন লিখতাম কি এ স্কোয়ার সমান কে ইন্টু বি প্লাস সি। এখানে 1 আছে, তাহলে 1 ইন্টু বি প্লাস সি, তার মানে এ স্কোয়ারের ভ্যালু হয়ে যাবে বি প্লাস সি, তাই না? এ স্কোয়ার ভ্যালু হয়ে যাবে বি প্লাস সি। এখন এই এ স্কোয়ারের ভ্যালু যে বি প্লাস সি হলো, এখানে কিন্তু আমরা থেমে থাকবো না। কেন? কারণ আমাকে বানাতে হবে 1 প্লাস এ, এইরকম জিনিস। তো তার জন্য আমরা করব কি, এদিকে একটা এ যোগ করলাম। তো বাম দিকে যদি এ যোগ করি, তো ডান দিকেও এই একই যোগটাকে করতে হবে। অর্থাৎ বাম দিক ডান দিক দুজনের সঙ্গে একই অপারেশন করতে হবে। এবারে দেখো, আমি এখান থেকে এ কমন নিয়ে করতে পারি কি 1 প্লাস এ, আর এখানে এ বি সি যোগফল। ঠিক আছে? এই পর্যন্ত হলো। তো এইখান থেকে আমরা দেখো একটা কাজ করতে পারি। কি কাজ? না, এই জিনিসটাকে আমরা লিখতে পারি এর তলায় কোনাকুনি, দেখো এর তলায় নিয়ে আসছি এ প্লাস বি প্লাস সি, আর এখানে কিছু নেই তো 1, তার তলায় নিয়ে চলে আসছি 1 প্লাস এ। দেখো, আমাদের এই যে ফার্স্ট টার্ম যেটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু চলে এসছে তো। সিমিলারলি আমরা কিন্তু এটাকেও করে নেবো এরকম, অর্থাৎ বি স্কোয়ারের মান চলে আসবে সি প্লাস এ। তো সেখান থেকে আমরা কি করব, এখানেও কিন্তু বি যোগ করব বাম দিকে আর ডান দিকে। ক্লিয়ার? বাম দিক আর ডান দিক দুজনের সঙ্গে কিন্তু আমরা যোগ করব, আর তারপরে বি কমন নেব, 1 প্লাস বি, আর এখানে কিন্তু এ প্লাস বি প্লাস সি। অর্থাৎ আমরা এখান থেকে বলতেই পারি যে বি এর তলায় নিয়ে চলে আসবো এ প্লাস বি প্লাস সি, আর এখানে আসবে 1 প্লাস বি। অর্থাৎ সেকেন্ড টার্মটা আমরা কিন্তু বের করে নিলাম। এবার আসছে থার্ড টার্ম, সি স্কোয়ার সমান এ প্লাস বি। তো এখানে হবে সি প্লাস সি স্কোয়ার। এই অনুপাতের অঙ্কগুলো একটাই মজার জিনিস কি, যে এগুলোকে তুমি একবার যদি ধরতে পারো কি কাজটা করতে হবে, সেই একই অপারেশন কিন্তু তুমি প্রত্যেকটার সঙ্গে কিন্তু করতে পারো। ঠিক আছে? তো এখানে হয়ে যাচ্ছে সি বাই এ প্লাস বি প্লাস সি সমান এখানে 1 বাই 1 প্লাস সি। তো প্রত্যেকটা মান আমরা বের করে নিয়েছি। বাম পক্ষ দিয়ে অঙ্কটাকে স্টার্ট করি। এলএইচএস মানটাকে বসাবো, 1 বাই 1 প্লাস এর মান কি বেসছে, এ বাই এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে? প্লাস 1 বাই 1 প্লাস বি এর মান চলে আসছে কি বি বাই এ প্লাস বি প্লাস সি। সিমিলারলি এখানে চলে আসছে কি সি বাই এ প্লাস বি প্লাস সি। তো এ প্লাস বি প্লাস সি এটা কি হয়ে যাবে, লসাগু হয়ে যাবে। এ প্লাস বি প্লাস সিটা হয়ে যাবে লসাগু, উপরে এ প্লাস বি প্লাস সি। তো এটা হয়ে যাবে এলিমিনেশন হয়ে গিয়ে উত্তর চলে আসবে 1, আর এটাই আমাদের আরএইচএসে প্রমাণ করতে বলা হয়েছে। ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? নেক্সট দেখো কি আছে, 3x মাইনাস 2y ইস টু এক্স প্লাস 3y সমান 5/6। ঠিক আছে? তো এখান থেকে আমরা লিখে নিতে পারি 3x মাইনাস 2y বাই এক্স প্লাস 3y সমান আসছে 5/6। ক্রস মাল্টিপ্লাই করে দাও, 18x মাইনাস 12y সমান 5x প্লাস 15y। ঠিক আছে? এক্সগুলোকে একদিকে নিয়ে নাও, 18x মাইনাস 5x 15y প্লাস 12y, তাহলে এখানে আসছে কত, 13x সমান এখানে আসছে কত, 27y। অর্থাৎ এক্স বাই ওয়াইয়ের যে ভ্যালু চলে আসবে, এক্স বাই ওয়াইকে যদি আমরা এইভাবে লিখে নিই, ঠিক আছে, দেখো এক্সের তলায় চলে আসবে তোমার 27, আর ওয়াইয়ের তলায় চলে আসবে কত, 13। অর্থাৎ এক্সের যে ভ্যালু সেটা 27 এবং ওয়াইয়ের যে ভ্যালু 13, এটা ডাইরেক্ট বলা যাবে না, বাট এটা তার অনুপাত। তো অনুপাত থাকলে আমরা সেটাকে বলতে পারি যে এক্সের যে ভ্যালু আসবে, এটাকে যদি আমরা কে ধরি,
এটাকে যদি আমরা কে ধরে নিই তাহলে এক্সের ভ্যালু হবে 27k আর ওয়াইয়ের যে ভ্যালু পেয়ে যাবো আমরা এখান থেকে 13k। ঠিক আছে, তো আমাদের এই মানটাকে এখান থেকে বের করে নিই। তুমি ডাইরেক্ট সরাসরি 27 আর 13 বসিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই, যেহেতু অনুপাত আছে তো আলটিমেটলি কাটাকাটি হয়ে যাবে। তাহলে 2 ইন্টু এক্সের ভ্যালু কত 27k মাইনাস 5 ইন্টু ওয়াইয়ের ভ্যালু কি 13k। ঠিক আছে, ইস টু 3 ইন্টু এক্সের ভ্যালু 27k প্লাস 4 ইন্টু ওয়াইয়ের ভ্যালু 13k। ওকে, তাহলে 27 দুগুণে 54 কে মাইনাস 65k। ঠিক আছে, ইস টু এখান থেকে 27 দুগুণে 54 কে প্লাস 52k। ঠিক আছে, তো এখানে মাইনাসে চলে আসছে। ঠিক আছে, আসতেই পারে, কোনো ব্যাপার নয়। এখান থেকে আমরা এটাকে বিয়োগ করে দিই 1 আর এখান থেকে তোমার 11। ঠিক আছে, 11k ইস টু এখানে আসছে কত 54 আর 52, তাই তো 54 3 ছিল না এখানে, 81 হবে তাহলে এটা 81k। তাহলে 81 আর 52 তোমার আসছে 3 আর 11 13 133। কে বাদ দিয়ে দাও, তাহলে উত্তর চলে আসছে -11/133, অর্থাৎ এটাই অনুপাত আমাদের -11:133, এটাই আমাদের আনসার। ঠিক আছে, মাইনাস দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, হতেই পারে, যেমন সংখ্যা আছে তেমন আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, প্রমাণ করতে দিয়েছে একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, তো ফার্স্ট আমরা কি করি, একটা বৃত্ত এঁকে নিই। দেখো উপপাদ্য অনেকের তো মনে হতেই পারে বইয়ে দেওয়া আছে, তাহলে আমি শুধু শুধু কেন করব। ঠিক আছে, তো অনেকে মুখস্থ করো, বাট আমি যেটা বলছি একবার শুনতে থাকো, মুখস্থ করতে লাগবে না। ঠিক আছে, আচ্ছা, এটা কেন্দ্র ও নাম দিলাম, এটা এ, এটা বি, এটা পি বৃত্তচাপ, এপিবি বৃত্তচাপ সি। ঠিক আছে, এই ছবিটা আঁকলাম, তোমাদের বইয়ে দেখবে এরকম 4টে ছবি রয়েছে। ভালো করে বুঝে নাও, আমি ডিটেলসে লিখবো না। ঠিক আছে, কারণ বইয়ে তো সব কিছু লেখা আছে, আমি জাস্ট বুঝিয়ে দেবো ওভারঅল কনসেপ্টটা। ঠিক আছে, এবং অবশ্যই প্রমাণও করে দেবো। যদি তোমার মনে হয় বড় করে কিছু লিখতে আমার অসুবিধা হয় বা আমি ভুলে যাই লেখাগুলো, কোনো সমস্যা নেই, এইটুকু লিখবে, অন্ততপক্ষে তোমার 4-এর মধ্যে 3 তো দেবে অ্যাটলিস্ট। ঠিক আছে, দেখো প্রদত্ত কি, দেখো আমাদের প্রমাণ করা নিয়ে দরকার। ঠিক আছে, পুরো থিওরি আমরা অনেকেই লিখতে পারি না ঠিকই, বাট লেখাটা উচিত। কিন্তু যতটা মনে হয়, যদি মনে হয় আমার হচ্ছে না, তো সেক্ষেত্রে একদম না করার থেকে কিছু তো করে যাওয়া ভালো। প্রমাণ করো যে কোনো বৃত্তের একটা বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। প্রথমত কেন্দ্রস্থ কোণ কাকে বলে? কেন্দ্রস্থ কোণ মানে কেন্দ্রে যে কোণটা থাকে, অর্থাৎ দেখো এই যে কোণটা, এইটার কথা বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এইটাকে আমি হাইড করছি। দেখো এই যে কোণটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তোমাকে বলেছে প্রমাণ করতে হবে যে কেন্দ্রস্থ কোণ অর্থাৎ অ্যাঙ্গেল এ ও বি, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ অর্থাৎ অ্যাঙ্গেল এসিবির দ্বিগুণ হবে, অথবা এই যে উপরে যে ছোট কোণটা যেটা বৃত্তস্থ কোণ বলছি, ওই কোণটা এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে, নয় দ্বিগুণ থাকবে নয় অর্ধেক থাকবে, যেভাবে বলবে সেইভাবে প্রমাণটা করতে হবে। ঠিক আছে, তাহলে প্রদত্ত কী দেওয়া আছে না, ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপের উপরে অ্যাঙ্গেল এ ও বি একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর অ্যাঙ্গেল এসিবি এটা একটা কিন্তু বৃত্তস্থ কোণ। বাস ওইটুকুই আমি লিখবো। ও কেন্দ্রীয় বৃত্তে বুঝে বুঝে করতে হবে। দেখো ও কেন্দ্রীয় বৃত্তে যেটা দেখতে পাচ্ছ প্রদত্ত মানে যেটা কি কোশ্চেনে দেওয়া আছে সেটাই লিখবো আমরা। ও কেন্দ্রীয় বৃত্তে এপিবি চাপের উপর দেখো এপিবি চাপের উপর দেখতে পাচ্ছ, এপিবি চাপ মানে এই বৃত্তচাপটাকে বোঝানো হচ্ছে, তার মধ্যেই তো কোণটা তৈরি হয়েছে। অ্যাঙ্গেল এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ ও অ্যাঙ্গেল এসিবি হচ্ছে বৃত্তস্থ কোণ। বাস এইটুকুই আমাদের প্রদত্ত হয়ে গেল, যা দেখতে পাচ্ছি সেটাই আমরা লিখলাম। ঠিক আছে, প্রদত্ত হয়ে গেল। এবার প্রামাণ্যটা কি? প্রামাণ্য মানে কি প্রমাণ আমরা করতে চলেছি? প্রামাণ্য দেখো বলেছে ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কোনটা না কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা? অ্যাঙ্গেল এ ও বি, সেটা সমান 2 ইন্টু অ্যাঙ্গেল এসিবি। এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এবার এর জন্য আমাদেরকে একটা অঙ্কন করতে হবে, অর্থাৎ ওই যে বড় চতুর্ভুজটা দেখতে পাচ্ছ, সেই চতুর্ভুজটাকে দুটো টুকরো করবো আমরা, সি থেকে ওকে যুক্ত করে একটু বাড়িয়ে দেবো, যার ফলে একটা আমরা ত্রিভুজ পেয়ে যাবো, একটা এ ও সি ত্রিভুজ, একটা হচ্ছে বি ও সি ত্রিভুজ। ঠিক আছে, তো সেই অঙ্কনটা করলাম। কি অঙ্কন করলাম? সি থেকে সি কমা ও যুক্ত করলাম
যুক্ত করে ডি পর্যন্ত বাড়ানো হলো, ঠিক আছে, ডি পর্যন্ত বাড়ানো হলো। বেশি ডিটেলসে লেখার দরকার নেই, ঠিক আছে, যতটুকু প্রমাণ করার জন্য দরকার আমি সেইটুকুই লিখব। এবার আসছে প্রমাণ। প্রমাণ কি? দেখো এখানে প্রমাণ শুরু করার আগে আমি কয়েকটা জিনিস বলছি। দেখো এখানে যে টানার ফলে ওসি একটা দেখো ব্যাসার্ধ তৈরি হলো এবং এও একটা ব্যাসার্ধ। আর আমরা কি জানি, একটা বৃত্তের সমস্ত ব্যাসার্ধগুলো কি হয়, সমান হয়। তার মানে এখানে এই যে প্রথম যে ত্রিভুজ, এখানে দুখানা ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজের মধ্যে যে কোনো খুশি তুমি ধরো, যেটা খুশি ধরো, নয় এওসি ত্রিভুজ ধরো নয় বিওসি ত্রিভুজ ধরো, দুটোর মধ্যে যেটা খুশি করো, ঠিক আছে। তো আমরা ফার্স্ট করছি কি ত্রিভুজ এইটার জন্য, এই এওসি ত্রিভুজের জন্য, ঠিক আছে। তো ত্রিভুজ এওসি থেকে নিচ্ছি। দেখো ত্রিভুজ এওসি আমাদের টার্গেট কি, ত্রিভুজটাকে কোনোভাবে সর্বসম প্রমাণ করতে পারি কিনা। তো ত্রিভুজ এওসি এর কোনটা কোনটা সমান, দেখো এর ওসি সমান এও, ঠিক আছে। এটা কি ব্র্যাকেটে লিখে দাও, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, ওকে, একই বৃত্তের ব্যাসার্ধ লেখা হলো। আচ্ছা আর কিছু লিখতে পারি কি ওই দুটো, এই ত্রিভুজটার মধ্যে থেকে, এই ত্রিভুজের এই বাহুটার মধ্যে থেকে আর কিছু লেখা যায় কি? দেখো প্রথম কথা, অ্যাঙ্গেল ও সিএ, অ্যাঙ্গেল ও সিএ, ও সিএ সমান অ্যাঙ্গেল ও এসি। এটাও দেখো ও সিএ মানে কোনটা, দেখো এই কোনটা, আর ও এসি মানে এই কোনটা। এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, যেহেতু এর দুটো বাহু সমান, ওসি সমান এও, তেমন ওটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর আমরা কি জানি, সমদ্বিবাহু ত্রিভুজের দুখানা সমান বাহু, অর্থাৎ এই যে সমান বাহুটা দেখতে পাচ্ছ, এই যে সমান বাহুটা আর এই যে সমান বাহুটা, এই দুটো বাহু যেহেতু সমান, তার মানে এরা দুজন তৃতীয় যে বাহু রয়েছে অর্থাৎ এসির সাথে দুটো সমান কোণ তৈরি করবে, তাই জন্য এখানে দুটো কোণ সমান হলো। ক্লিয়ার? আচ্ছা এবারে যখনই দেখো এখানে সি থেকে ওকে যুক্ত করে ডি পর্যন্ত বাড়ানো হয়েছে, ঠিক আছে, ডি পর্যন্ত বাড়ানো হয়েছে, তখন কিন্তু একটা বাইরে কোণ তৈরি হয়েছে, ঠিক আছে। কোন কোণটা বলো তো? এই যে কোণটা দেখতে পাচ্ছ, এই কোণটা তৈরি হয়েছে, ঠিক আছে। তো এটা কি অ্যাঙ্গেল এওডি, এটা একটা কি বহিস্থ কোণ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে বহিস্থ অ্যাঙ্গেল এওডি সমান, আমরা এখান থেকে লিখতে পারি, দেখো অ্যাঙ্গেল ওএসি প্লাস অ্যাঙ্গেল ওসিএ। কেন লিখতে পারি? দেখো এরকম আমরা একটা ক্লাস 8-এ উপপাদ্য করেছিলাম, ভালো করে মনে করার চেষ্টা করো, তো আমি পাশে ছোট্ট করে রাফ করে দিচ্ছি। দেখো এরকম একটা উপপাদ্য করেছিলাম, মনে আছে? যদি ত্রিভুজটার নাম দিই এ বি সি ডি, এই যে এসিডি ত্রিভুজ, দেখো অ্যাঙ্গেল এসিডি যে কোণটা দেখতে পাচ্ছ, এই এসিডি কোণের মান আসবে কিন্তু অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসি, অর্থাৎ ত্রিভুজের বহিস্থ কোণের মান অন্তস্থ দূরবর্তী দূরকোণের যোগফলের সাথে সমান হয়। একটা উপপাদ্য করেছিলাম, মনে আছে? তো সেই উপপাদ্যটাই কিন্তু এখানে ব্যবহার হয়েছে, সেটাকে আমরা স্টেটমেন্ট হিসাবে নিলাম, ঠিক আছে। তো এটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে যে ত্রিভুজ একটা বহিস্থ কোণের মান অন্তস্থ দূরবর্তী দূরকোণের যোগফলের সঙ্গে সমান, তাই জন্য এখানে বহিস্থ কোণ কোনটা, অ্যাঙ্গেল এওডি। তো এর দূরবর্তী দুটো বহিস্থ কোণ কোনটা, একটা অ্যাঙ্গেল সি কোণ আর একটা অ্যাঙ্গেল এ কোণ, ঠিক আছে। আবার দেখো এটা আগের লাইনেই আমরা প্রমাণ করে রেখেছি এই দুটো কোণ কি সমান, অর্থাৎ এর জায়গায় আমরা লিখতেই পারি যে 2 ইন্টু অ্যাঙ্গেল ও সি এ। আমাদের প্রমাণ তো এটা দিয়েই করতে হবে, তাই জন্য আমরা কি করলাম, 2 ও সি এ নিলাম। তুমি চাইলে ওএসি লিখতে পারতে, বাট এখানে আমার ওএসি কোনো কাজে লাগবে না, ও সি এ লাগবে, কারণ আমার উপরের কোণটাকে বের করতে হবে, তাই জন্য উপরের কোণের একটা টুকরো অংশ এইটা ও সি এ, তো সেই জন্য আমরা ও সি এ নিলাম, ঠিক আছে। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে আমরা দেখলাম কি অ্যাঙ্গেল এওডির মান কি 2 ইন্টু অ্যাঙ্গেল ও সি এ হয়েছে, এটা 1 নম্বর নাম দিলাম। এবার কি করব, সিমিলারলি এদিকের যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ অ্যাঙ্গেল বিওসি, এদিকে ত্রিভুজ কাজ হয়ে গেল, এবার এদিকে ত্রিভুজটা নিচ্ছি। সেম বিওসি ত্রিভুজের ক্ষেত্রে দেখো ত্রিভুজ বিওসি এর এখানে যদি বলি কোনটা কোনটা সমান, দেখো ওবির সঙ্গে ওসি সমান, ওবি সমান ওসি হয়েছে। আর একটা কি সমান দেখাতে পারো, কোন সমান দেখাতে পারো, কারণ সেম কনসেপ্ট আমরা বলতে পারি অ্যাঙ্গেল বিসিও, দেখো অ্যাঙ্গেল বিসিও আগেরটার মতোই সমান অ্যাঙ্গেল ওবিসি, অ্যাঙ্গেল ওবিসি দুটো সেই একই, কারণ এটা কি সেই সমান কোণ তৈরি করবে, ঠিক আছে, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তারা তৃতীয় বাহুর সঙ্গে দুটো সমান কোণ তৈরি করবে। এবারে এখানেও দেখো একটা বহিস্থ কোণ তৈরি হয়েছে অ্যাঙ্গেল বিওডি, তাহলে এখানেও সেম বহিস্থ অ্যাঙ্গেল বিওডি, ঠিক আছে, বহিস্থ অ্যাঙ্গেল বিওডি। দেখো এই যে কোণটা, তাহলে এর দূরবর্তী কোণ দুটো কি, একটা এই কোণটা আর একটা এই কোণটা, অর্থাৎ অ্যাঙ্গেল বিসিও বিসিডি, অ্যাঙ্গেল বিসিডি, ঠিক আছে, সরি বিসিও প্লাস অ্যাঙ্গেল
বিসিও, একটা ওবিসি, ওবিসি, ঠিক আছে। এবার এই দুটো কোণ দেখো সমান, দেখো আগে লাইনে লিখে রেখেছি, এই দেখো এই দুটো কোণ সমান, বিসিও আর ওবিসি দুটো সমান। তার মানে কি, আমরা এখানে কোণ দুটো কোণ যেহেতু সমান, তার মানে একটা জায়গায় আরেকটাকে বসিয়ে দেবো। তো একটা জায়গায় আরেকটা বসানো মানে কোনটাকে বসাবো, আমরা নেব কিন্তু বিসিওটাকে নেব, কারণ ওটা দিয়ে আমাকে প্রমাণ করতে হবে উপরের টুকরো কোণের একটা অংশ ওটা। তাই জন্য অ্যাঙ্গেল লিখছি আমরা 2 ইন্টু অ্যাঙ্গেল বিসিও। বোঝা গেছে? অর্থাৎ দুটোর মধ্যে তো যেটা খুশি লেখা যায়, কিন্তু আমাদের প্রায়োরিটি হবে আমরা ওপরেরটাকে নেবো, কারণ তবেই না দুটো টুকরো যোগ করলে বড় কোণটা পাবো আমরা, তাই তো। তো এবারে দেখো এটা নাম দিলাম 2, এবার 1 আর 2কে যোগ করে দাও, 1 যোগ 2 করে পাই। 1 নম্বরের বাম দিকে কি আছে, অ্যাঙ্গেল এওডি। 2 নম্বরের বাম দিকে কি আছে, অ্যাঙ্গেল বিওডি, সমান ডান দিকে কি আছে, ডান দিকে দেখো 2 ইন্টু অ্যাঙ্গেল ও সি এ প্লাস 2 ইন্টু অ্যাঙ্গেল বি সি ও। এর দুজনের কাছে 2 আছে, তো আমরা 2টাকে কমন নিয়ে নিলাম, ঠিক আছে। নিলে কি পাবো দেখো, 2 ইন্টু অ্যাঙ্গেল ও সি এ, দেখো ও সি এ মানে এই টুকরো কোণটা, আর বিসিও মানে এই টুকরো কোণটা, তো দুটো যোগ করলে কি গোটা কোণটা পেয়ে যাবো, অর্থাৎ অ্যাঙ্গেল এ সি বি পেয়ে যাবো। সিমিলারলি নিচে দেখো, এখান থেকে দেখো, এখানে দেখো অ্যাঙ্গেল এওডি আর অ্যাঙ্গেল বিওডি যদি যোগ করি, অ্যাঙ্গেল এওডি মানে এই টুকরো কোণটা, বিওডি মানে এই টুকরো কোণটা, এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে এই বড় এই যে কোণটা পেয়ে যাবো, এওডি এটা পেয়ে যাবো। অর্থাৎ অ্যাঙ্গেল এওডি সমান আমরা পেয়ে গেলাম কি 2 ইন্টু অ্যাঙ্গেল এ সি বি। ব্যাস প্রমাণ হয়ে গেল। এইটুকুই লেখো শুধু, ব্যাস আর কিছু লেখার দরকার নেই, এই তুমি পুরো নাম্বার পেয়ে যাবে। তাই বোঝা গেছে? একদম ক্লিয়ার? কারো কোনো ডাউট নেই? যদি কিছু ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে। দুটো বৃত্ত, ঠিক আছে, দেখো একটা বৃত্ত ধরো এটা, এটা ধরো একটা বৃত্ত, আর আরেকটা বৃত্ত ধরো রয়েছে এটা, ঠিক আছে, দুটো বৃত্ত। তো বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে, দেখতেই পাচ্ছ স্পর্শ করেছে, ধরে নিচ্ছি এই যে বিন্দুটা এটা হচ্ছে পি বিন্দু, যেখানে এটা স্পর্শ করেছে। তো দুটো বৃত্তের ব্যাসার্ধ তো অবশ্যই থাকবে, এই বৃত্তের ব্যাসার্ধ এইটা, এই বৃত্তের ব্যাসার্ধ এইটা। তো এই বৃত্তের ব্যাসার্ধটার নাম দাও এ, এই বৃত্তের ব্যাসার্ধের নাম দাও, এই সরি ব্যাসার্ধ বলছি, কেন্দ্র এ, এটা বি, ঠিক আছে। এবার দেখো বলছি, যদি দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটি সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত। তাহলে স্পর্শ বিন্দুটি অর্থাৎ এই যে বিন্দুটা পি বিন্দুটা, এটা এই সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে, ঠিক আছে। অর্থাৎ কি, আমাদের প্রমাণ করতে হবে যে পি এ আর বি কেন্দ্রীয় দুটো বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে, এটা আমাদের প্রদত্ত। আর আমাদের প্রমাণ করতে হবে কি, এ পি আর বি তিনটে কিন্তু একই রেখার উপর অবস্থিত, অর্থাৎ সমরেখ, এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। ব্যাস, তো শুরু করা যাক। প্রদত্ত আমাদের কি দেওয়া আছে, দেখো প্রদত্ত কি দেওয়া আছে, প্রদত্ত দেওয়া আছে যে এ ও বি কেন্দ্রীয় দুটো বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে, দেখো অনেকে কিন্তু উপপাদ্যগুলোকে করছো না, হয়তো স্কিপ করে চলে যাচ্ছ, বাট প্র্যাকটিস যখন করছো প্রত্যেকটা জিনিসকে প্র্যাকটিস করতে হবে। কয়েকটা উপপাদ্য মুখস্থ করে চলে গেলাম আর সেখানে গিয়ে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে এরকম কিন্তু আশা করো না, ঠিক আছে। উপপাদ্য এখন করে পরীক্ষায় কিন্তু একটু ঘুরিয়ে দিচ্ছে, আনএক্সপেক্টেড কোশ্চেনগুলো কিন্তু দিয়ে দিচ্ছে, তো যার জন্য রেগুলার প্র্যাকটিস করো, ঠিক আছে। তো আমিও চাইলে একটা ভিডিও আলাদা করে দিতে পারতাম যেখানে বলতাম যে সব কটা করে দিয়েছি, রেগুলার করার আর কোনো দরকার নেই, ঠিক আছে। বাট রেগুলার না করলে কিন্তু তুমি পরীক্ষা গিয়ে ভালো ফল করতে পারবে না, তাই জন্য রেগুলার করো। এ ও বি কেন্দ্রীয় দুটো বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে, পি বিন্দুতে স্পর্শ করেছে, ক্লিয়ার। প্রামাণ্য কি, আমাদেরকে প্রামাণ্য বা প্রমাণ করতে হবে কি না, এ পি পি এই তিনটে কিন্তু একরেখীয় বা সমরেখ, এটা প্রমাণ করতে হবে। এর জন্য আমাদেরকে একটা অঙ্কন করতে হবে, ঠিক আছে। কি অঙ্কন করতে হবে, দেখো একটা অঙ্কন যেটা করতে হবে, এখান থেকে ফার্স্ট এই যে এ কমা পি আর বি কমা পি, ঠিক আছে, এ কমা পি আর বি কমা পি, যেটা অলরেডি আমরা টেনে রেখে দিয়েছি, যেটা তো ছিল না বাট আমরা টেনে রেখে দিয়েছি, এ কমা পি ও বি কমা পি যুক্ত করা হলো, ঠিক আছে। এটা আমাদের অঙ্কন, ঠিক আছে। এবার দেখো প্রমাণ। তো প্রমাণ কি করতে হবে না, এই তিনটে অর্থাৎ এ পি বি এই তিনটে কিন্তু সমরেখ, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, তো প্রথম দেখো একটা জিনিস, এ আর বি কেন্দ্রীয় বৃত্ত দুটো পরস্পরকে কোথায় ছেদ করেছে, পি বিন্দুতে। এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ এখানে ছেদ করেছে, ঠিক আছে। তো এখানে পি বিন্দুতে বৃত্তটার একটা সাধারণ স্পর্শক পাবে, অর্থাৎ এই ব্যাসার্ধের সাপেক্ষে যদি আমি একটা স্পর্শক এখানে অঙ্কন করি ছোট বৃত্তটার জন্য, সেই স্পর্শকটা সাইমালটেনিয়াসলি
এ বৃত্তের এ কেন্দ্রীয় বৃত্তের এই ব্যাসার্ধের উপর অবস্থিত, এপি ব্যাসার্ধের উপর অবস্থিত, ঠিক আছে, হ্যাঁ কি না? এই জন্যই এটাকে কিন্তু আমরা সাধারণ স্পর্শক বলছি। সাধারণ স্পর্শক কাকে বলে? যখন দুটো বৃত্তের একটাই মাত্র কমন থাকে স্পর্শক হিসেবে, মানে একটাই স্পর্শক কমন থাকে, তখন সেটাকে আমরা বলবো সাধারণ স্পর্শক। তো এই স্পর্শকটার নাম দিলাম এস আর নিচে দিলাম টি, ঠিক আছে। তো এই সাধারণ পি বিন্দুতে তাহলে দুটো স্পর্শক, পি বিন্দুতে বৃত্ত দুটোর একটা সাধারণ স্পর্শক রয়েছে, এটা তো ক্লিয়ার। আচ্ছা, এবার যেটা দরকার এস টি, ঠিক আছে, এই যে এস টি যে স্পর্শকটা, এটা তো সাধারণ স্পর্শক, যেটা বি বিন্দু এ আর বি কেন্দ্রীয় দুটো বৃত্তকে পি বিন্দুতে ছেদ করেছে। তো প্রথম আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে যে এপি লম্ব এসটি, এপি লম্ব এসটি, এটা আমরা একটা কন্ডিশন এখান থেকে পেয়ে গেলাম। কিভাবে পাচ্ছি? দেখো, এপিটা এসটির উপর লম্ব কেন হয়? কারণ কি, কোনো স্পর্শক এবং ওই স্পর্শের উপর অঙ্কিত লম্ব, কেন্দ্র থেকে যদি অঙ্কিত লম্ব টানা হয়, তাহলে সেটা অবশ্যই ওই স্পর্শকের উপর লম্ব হবে, ঠিক আছে। কোনো ব্যাসার্ধ ওই বৃত্তের স্পর্শকের উপর লম্ব হবে ওই বিন্দুতে, ঠিক আছে। তাহলে এই জন্য এপি লম্ব এসটি হলো। তো এখানে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ যেহেতু লম্ব হয়, সেই জন্য আমরা এখানে লিখে দিলাম এপি লম্ব এসটি। আর যে কথাটা আমি বললাম পাশে অবশ্যই লিখবে, এ কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক, ঠিক আছে, এ কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক এবং এপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, সেই জন্য আমরা এটাকে লিখতে পারলাম, ঠিক আছে। এই যে কথাটা বললাম আমি মুখে, অনেকটা বড় হলো, যার জন্য ওটা তোমরা খাতায় লিখে নাও। সিমিলারলি এটা এপির জন্য হলো, আমরা এবার বিপির জন্য তো একই কথাই বলতে পারি, তাহলে বিপিটাও এসটির উপর লম্ব অবস্থায় থাকবে, তাই তো। সেই একই কনসেপ্টে তো কি লিখবো এখানে, বি কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক এবং বিপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, সেই জন্য আমরা লিখতে পারলাম বিপি লম্ব এসটি। এবারে দেখো, এপি ও বিপি একই পি বিন্দুতে এসটি সরলরেখার উপর লম্ব, অর্থাৎ এই পি বিন্দুতে বিপিও লম্ব হয়ে আছে, আবার এপিও লম্ব হয়ে আছে এসটি এর উপরে, ঠিক আছে। অর্থাৎ এপি ও বিপি একই বিন্দু পিতে লম্ব, ঠিক আছে, একই বিন্দু পিতে লম্ব। অতএব এপি ও বিপি একই সরল রেখার উপর অবস্থিত, ঠিক আছে। অর্থাৎ আমরা বলতে পারি, যেটা আমাদের প্রমাণ ছিল, এ কমা পি কমা বি সমরেখ। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল উপপাদ্য প্রমাণ। নেক্সট কোশ্চেন দেখো, আমাদের উপপাদ্য কি আছে দেখো, সরি উপপাদ্য না, উপপাদ্য হয়ে গেছে, প্রয়োগ। আচ্ছা, তার আগে আমাদের সম্পাদ্যটা একবার দেখে নিই, ঠিক আছে। পরপর যেমন আছে সেই অনুযায়ী চলছে। প্রমাণ করো যে কোনো বৃত্তের, এক সেকেন্ড, কোশ্চেনটা মিসিং হয়েছে, আমি একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি, দাঁড়াও, উল্টে পাল্টে গেছে কোশ্চেন। প্রয়োগের একটা কোশ্চেন আছে, প্রমাণ করো কোনো বৃত্তের দুটো জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, বাট এখানে কোশ্চেনটা কোথায় দেখছি আমি, দাঁড়াও। আচ্ছা, এখানে আগে এসে গেছে, যখন সম্পাদ্যটাই করে দিই, ঠিক আছে, পরে আসছি। দেখো, ওকে, চলো। এবিসি সমকোণী ত্রিভুজের এ সমকোণ অতিভুজ বিসি এর উপর লম্ব এডি, প্রমাণ করো যে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডির ক্ষেত্রফল বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে। চলো, তার জন্য একটা আমরা ফার্স্ট সমকোণী ত্রিভুজ তৈরি করে নিই। এটা আমাদের সমকোণী একটা ত্রিভুজ, এ সমকোণ, এটা বি, এটা সি, এখান থেকে একটা লম্ব টান হয়েছে যেটা ডি, ঠিক আছে। তো এবিসি একটা সমকোণী ত্রিভুজ, অ্যাঙ্গেল এটা হচ্ছে সমকোণ। তো সমকোণিক বিন্দু থেকে বিপরীত বাহু বিসি এর উপর ডি হচ্ছে, এডি হচ্ছে একটা লম্ব, এগুলো লিখে নিচ্ছ। তো যদি হয়ে থাকে তাহলে আমরা বলতেই পারি ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি বা এডিসি, যা ইচ্ছে বলো না কেন, এই দুটো কি পরস্পর সদৃশ, এটা বলতে পারি সদৃশ। তোমরা কিন্তু অবশ্যই লিখবে, প্রথমে যেটা বললাম, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, অ্যাঙ্গেল এ সমকোণ, সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপরে এডি একটি লম্ব অঙ্কন করা হলো, ঠিক আছে। তারপরে এখান থেকে লিখছো, ঠিক আছে। আচ্ছা, তো যখন সদৃশ্য হয়ে যায়, তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে অনুপাতের সদৃশ্যতা থেকে আমরা নিতে পারি বিসি বাই এসি সমান এসি বাই ডিসি বা সিডি সমান এবি বাই এডি,
ঠিক আছে, এটা সদৃশ্যকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত, ঠিক আছে। তো এইখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এটা যেমন একটা লিখতে পারি, আবার এটাও তো বলতে পারি যে অ্যাঙ্গেল এবিসি সমান অ্যাঙ্গেল এসিডি। দেখো এবিসি মানে কোনটা, এই কোনটা, আর অ্যাঙ্গেল এসিডি মানে কোনটা, দেখো এই কোনটা, ঠিক আছে। তো এইখান থেকে কি আসবে, হাফ এবি গুণ এসি, মানে হাফ ভূমি ইন্টু উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, এটা ত্রিভুজ দাও, কোণ নয় ত্রিভুজ এটা, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো মানে এই কোণের রেসপেক্টে যে ত্রিভুজটা আমরা তুলনা করছি, দেখো নিচেও সেম এসিডি ত্রিভুজের ক্ষেত্রে দেখো হাফ, এখানে ভূমি দেখো এসিডি ত্রিভুজ, তো এসিডি ত্রিভুজ মানে এইটার ক্ষেত্রে এর ভূমি আর উচ্চতা মানে সিডি নেবো আর এডি নেবো, তাই তো, তাহলে সিডি ইন্টু এডি, দেখো এডিটা হচ্ছে তার উচ্চতা, সিডিটা হচ্ছে তার ভূমি, ঠিক আছে। তাহলে হাফ হাফ কেটে গেল, আর কিছু কাটছে, আর এবি আর এসি এগুলো কিছু কাটছে না, ঠিক আছে। এবি আর এসির মান দেখো, এই এবি আর এসির জায়গায় আমরা এবির জায়গায় দেখো এবি কোনটা এইটা আর এসি কোনটা এইটা, তো আমরা এবি আর এসি দেখো এখান থেকে সমান বলতেই পারি, দেখতেই পাচ্ছ এবি আর এসির মান দেখো হয়েছে, তার মানে আমরা এবির জায়গায় এসিকে বসিয়ে দিতে পারি গুণ এসি, নিচে তেমনি এই সিডি যেমন আছে রাখলাম, আর এডির জায়গায় দেখো এই সিডিকে বসাতেই পারি, তো এখানে সিডি বসিয়ে দিলাম, তাহলে আসছে কি এসি স্কোয়ার, আর নিচে দেখো সিডি স্কোয়ার। তো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে, প্রমাণ আমরা করে দিলাম, প্রমাণিত। ওকে, নেক্সট আমাদের সম্পাদ্য দিয়েছে একটা ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহু দৈর্ঘ্য 9 সেমি আর 7 সেমি, তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। ভালো কথা। তো ফার্স্ট আমরা দুটো বাহু টেনে নিলাম, একটা 7 সেন্টিমিটার, একটা 9 সেন্টিমিটার, ঠিক আছে। এবার সেই বাহুটার সমান মাপের দৈর্ঘ্যে আমরা একটা বাহু টানলাম নিচে, তো সেখান থেকে একটা ফার্স্ট চাপ কেটে নিলাম যেটা 9 সেমি দৈর্ঘ্যের, এই 9 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপের একটা প্রান্তে, ঠিক আছে, তো এ বিন্দু যেটা, সেখানে আমরা একটা সমকোণী একটা 60 ডিগ্রি কোণ তৈরি করব, ঠিক আছে। তার জন্য কম্পাস নেবে, অথবা তোমরা নিতে পারো, চাঁদা দিয়েও করতে পারো। তো পেন্সিল কম্পাসের থ্রু দিয়ে কীভাবে 60 ডিগ্রি কোণ করতে হয়, যেভাবে আমি দেখিয়েছি দেখো অ্যানিমেশনের থ্রু দিয়ে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। এইভাবে ফার্স্ট করে নাও, নিয়ে এখান থেকে বাহুটাকে যুক্ত করে দাও, তো এটা হয়ে গেল তোমাদের 60 ডিগ্রি কোণ, ঠিক আছে। তো এবার কি করবে, ওইখান থেকে 7 সেন্টিমিটার কেটে নাও, নিচে যেমন 9 সেন্টিমিটার কেটে নিয়েছিলে, এবার এই দাগ থেকে 7 সেন্টিমিটার কেটে নাও, নিয়ে এই যে দুটো ছেদবিন্দু পড়ে আছে সেই দুটোকে যুক্ত করে দাও, দিলে তোমরা পেয়ে যাবে হচ্ছে একটা বাহু দিয়ে গোটা ত্রিভুজটা তোমাদের কিন্তু কমপ্লিট হবে, ঠিক আছে। এবারে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের উপরে যে কৌণিক বিন্দু, সেইখান থেকে ত্রিভুজের বিপরীত দিকে একটা সমদ্বিখণ্ডক করো, কোনটা সমদ্বিখণ্ডক তৈরি করো, যেটা তৈরি করে দেখানো হয়েছে। সিমিলারলি আর একটাকেও তৈরি করো, এদিক থেকে করলাম, এবং দুজনে তারা দেখো একটা নির্দিষ্ট বিন্দুতে কিন্তু ছেদ করেছে, যেটা রেড ডট দিয়ে আমি বোঝাচ্ছি, এই বিন্দুতে ছেদ করেছে। এবার এখান থেকে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্যের লম্ব নাও, এখানে ছবিতে হয়তো পুরোপুরি ইকুয়াল লাগছে না, বাট তোমাদের যখন খাতায় করবে দেখবে ইকুয়ালস আসবেই, তো সেখান থেকে ওইটার লেন্থ নাও, এই যে ইয়েলো মার্ক করে দেখে দিয়েছি, এটার দৈর্ঘ্য নাও, নিয়ে সেইটার সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত তৈরি করো, ঠিক আছে। তো এটাই আমাদের কিন্তু অন্তবৃত্তটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন চলে আসছি, দেখো 8 সেমি ও 6 সেমি বাহু বিশিষ্ট একটা আয়তক্ষেত্র অঙ্কন করো, এবং ওই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করো, ঠিক আছে। তো সবার ফার্স্ট আমাদেরকে যেটা করতে হবে, একটা নয় দুটো বাহু টেনে নিতে হবে, একটা 8 সেন্টিমিটার আর একটা 6 সেন্টিমিটার, নেওয়ার পরে ওই আয়তক্ষেত্রটাকে আমাদের তৈরি করতে হবে। তার জন্য আমরা ফার্স্ট 8 সেন্টিমিটার কেটে নিলাম, এবং সেই 8 সেন্টিমিটারের যে কোনো একটা বিন্দু, এক প্রান্ত যেটা এ বিন্দু বলছি, সেই এ বিন্দুতে আমরা 90 ডিগ্রি কোণ তৈরি করবো, যেহেতু এটা আয়তক্ষেত্র। তো তোমরা 90 ডিগ্রি যে কোনোভাবে করতে পারো, নয় কম্পাস দিয়ে করতে পারো, অথবা নয় চাঁদা দিয়ে করতে পারো। তো আমি এখানে কম্পাস দিয়ে কীভাবে করতে হয় দেখাচ্ছি। যে কোনো মাপ নাও, নিয়ে ওই এ বিন্দুতে বসিয়ে এইভাবে একটা কাট করো, নিয়ে ওই দাগের উপর যে ছেদবিন্দুটা দেখতে পাচ্ছ ওই ছেদবিন্দুতে বসাও, বসিয়ে এখান থেকে আরেকটা কাট করো যেটা 60 ডিগ্রি হবে। 60 ডিগ্রিতে আবার কম্পাসটা ওই একই মাপ নিয়ে বৃত্তচাপ টানো, দেখো 120 ডিগ্রি কোণ, এটাকে এরকমভাবে বাড়িয়ে দাও, আবার এই 120 ডিগ্রি কোণে ওখানে আবার বসাও, বসিয়ে এইভাবে একটা কাট করো, করে এটাকে টেনে দাও, দিলে তোমরা 90 ডিগ্রি কোণটা পেয়ে গেলে, ঠিক আছে। এবারে কি করবে, এই 90 ডিগ্রি ওখান থেকে যুক্ত করে, ঠিক আছে, ওখান থেকে যুক্ত করে একটা মানে ডি বিন্দু থেকে এবি এর সমান্তরাল করে একটা বাহু টেনে নাও, সেটা সিডি, এবং এডির সমান করে একটা বিসি বাহু টেনে নাও, ঠিক আছে। সেটা তোমরা পেয়ে যাবে একটা আয়তক্ষেত্র। অ্যাকচুয়ালি এটা মাপ নিয়ে তোমাদেরকে এখানে কাট করতে হবে, যে এডির মাপ নিয়ে ওই এডি যেটা 6 সেন্টিমিটার তার মাপ নিয়ে বি বিন্দুতে বসে উপরে একটা কাট করতে হবে, ঠিক আছে। এইরকম টাইপসের একটা কাট বিন্দু পাবে, এইরকম টাইপসের একটা কাট বিন্দু পাবে। সেম এবির মাপ নিয়ে ডি বিন্দুতে বসিয়ে এখান থেকে একটা এরকম পাবে, মানে এইখানে একটা ছেদবিন্দু পাবে, এরকম একটা ছেদবিন্দু। তো সেটাকে তোমরা এইভাবে যুক্ত করে দেবে, সিডি আর বিসি, এটাকে যুক্ত করলে একটা আয়তক্ষেত্র পেয়ে যাবে।
ঠিক আছে, এই অ্যানিমেশনটা একটু মিসিং হয়ে গেছে, যাই হোক একটু বুঝতে প্রবলেম হতে পারে। এবার দেখো, এবার আমাদের কি করতে হবে, এই সি বিন্দু থেকে সিডিকে মানে ডিসিকে বাড়িয়ে দিতে হবে ডান দিকে, সি বিন্দু থেকে ডিসি বাহুকে এদিকে বর্ধিত করতে হবে। করা হলো, করার পরে আমাদেরকে কি করতে হবে, এই বিসি বা এডি যে কোনো একটার দৈর্ঘ্য নাও, ঠিক আছে, পেন্সিল কম্পাস দিয়ে নিয়ে সি বিন্দুতে বসিয়ে এই দাগের উপর কাট করে নাও পি বিন্দুতে, কাট পয়েন্ট পেয়ে গেলাম। এবার আমাদের কি করতে হবে দেখো, ডিপি এই যে পুরো বাহুটা দেখতে পাচ্ছ ডিপি, তাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো সমদ্বিখণ্ডিত করতে গেলে কি করতে হবে, অর্ধেকের চেয়ে বড় মাপ নিয়ে আমাদেরকে উপরে আর নিচে কাট করতে হবে, অর্থাৎ এরকম টাইপস একটা ছেদবিন্দু পাবে তোমরা সমদ্বিখণ্ডকের জন্য, অলরেডি এগুলো জানো তোমরা সবাই। নিয়ে সেটাকে জুড়ে দাও, দিলে তোমরা পেয়ে যাবে সমদ্বিখণ্ডক অংশ। এবার দেখতে পাচ্ছ এই সমদ্বিখণ্ডকটা ডিপি বাহুকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। তো ওই বিন্দুতে বসাও এবং ওই দৈর্ঘ্য মাঝখানে এটা ধরো আমি ও নাম দিলাম, ওডি অথবা ওপি দুটো যেহেতু সমান, তো যে কোনো একটা মাপ নাও, নিয়ে ও বিন্দুতে বসিয়ে তোমরা পেন্সিল কম্পাসের থ্রু দিয়ে একটা এরকম অর্ধবৃত্ত তৈরি করে ফেলো, ঠিক আছে, ক্লিয়ার। এবার যেটা করতে হবে তোমাদের, সি বিন্দু থেকে ওই যে অর্ধবৃত্তটা পেলে ওই সি বিন্দু থেকে উপরের দিকে বাড়ি দাও, মানে বিসি বাহুকে উপরের দিকে টেনে দাও। দিলে এখানে দেখো একটা আর বিন্দু পাবে, সেখানে গিয়ে কিন্তু আমাদের অর্ধবৃত্তটার সঙ্গে এই বিসি বাহুর বর্ধিতাংশ গিয়ে কিন্তু কাট করছে আর বিন্দুতে, ঠিক আছে। আর এই সিআরই হলো কিন্তু আমাদের অ্যাকচুয়াল যে বর্গক্ষেত্র আমরা তৈরি করছি, আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য, সেটা কোনটা, সিআর, ঠিক আছে। তো সিআর এর মাপ নাও, নিয়ে সিআর এর মাপটা নিয়ে সি বিন্দুতে বসিয়ে এই যে সিপি বাহুর বর্ধিতাংশ দেখতে পাচ্ছ এখানে একটা কাট করে নাও, যেটা হচ্ছে সিএম হয়ে যাবে, অর্থাৎ সিআর এর সমান দৈর্ঘ্য সিএম আমরা কেটে নিলাম এই বর্ধিতাংশ বাহু থেকে। নিয়ে এবার ওই একই মাপ নিয়ে, যেহেতু বর্গক্ষেত্র তার চারটে বাহু সমান হবে, তাহলে এম বিন্দুতে বসাও, ওই একই মাপ নিয়ে, কোনো ছোটো বড় করার দরকার নেই কম্পাসকে, এম বিন্দুতে বসিয়ে এবং উপরের দিকে একটা কাট করে নাও, আবার আর বিন্দুতে বসিয়ে এইভাবে একটা কাট করে নাও, নিয়ে সেটা আমাদের এন নাম দিয়ে দিতে হবে, দিয়ে এবারে আর থেকে এন যুক্ত করে দাও, তারপরে এম থেকে এন যুক্ত করে দাও, ব্যাস হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্র কোনটা হয়ে গেল, সি এম এন আর, এটা একটা বর্গক্ষেত্র যেটার ক্ষেত্রফল এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। ক্লিয়ার? আশা করি মোটামুটিভাবে বোঝাতে পেরেছি, ঠিক আছে। এইভাবে তোমরা যেমনটা বললাম খাতায় এঁকে নাও, ঠিক আছে। তো আশা করি তোমরা ঠিকঠাকই করতে পারবে। দেখো পরে কোশ্চেনে চলে আসছে, কোনো চতুর্ভুজে তিনটে কোণের পরিমাপ বলে দেওয়া আছে, π/3, 5π/6 আর 90 ডিগ্রি। আগে সেটাই অঙ্কটা ছিল, তো সেই সেটে এখানে দেখবে আমরা 3π/2 ধরে অঙ্ক করেছি, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা সঠিকভাবে করছি, এই সেটাও সেম কোশ্চেন আছে। তো যে কোণগুলো দেওয়া আছে সেইগুলোকে তোমরা চাইলে রেডিয়ানেও করতে পারো, বৃত্তীয়তেও করতে পারো। তো π/3 মিনস কত, এটা 180কে 3 দিয়ে ডিভাইড করলে কত হয়, 60 ডিগ্রি, একটা কোণ 60 ডিগ্রি। 5π/6 মানে পায়ের মান 180 বসিয়ে দাও, মানে 150 ডিগ্রি, আর আরেকটা আছে 90 ডিগ্রি। তো এই হচ্ছে তিনটে কোণ দেওয়া আছে। তোমাকে বলেছে চতুর্থ কোণটা কত, তো চতুর্থ কোণ বের করতে গেলে চতুর্ভুজের চারটে কোণের যোগফল কত হয়, 360 ডিগ্রি। তো 360 ডিগ্রি থেকে এই তিনটে কোণকে যোগ করে দাও, ঠিক আছে। একটা 150, একটা 90 আর একটা 60। তা 360 থেকে এই সব কটাকে যোগ করলে কত চলে আসবে, 300, ঠিক আছে। তাহলে 60 ডিগ্রি চলে আসছে। তো এটা একটা উত্তর হয়ে গেল, কারণ এটা আমাদের ষষ্ঠিক মানটা বেরিয়ে গেল। কোন মানটা বেরিয়ে গেছে, ষষ্ঠিক মানটা বেরিয়ে গেছে। এবার আমাদের করতে হবে কি, বৃত্তীয় মান। তো এই 60 ডিগ্রি কোণকে বৃত্তীয় মানে নিয়ে যেতে গেলে কী করতে হবে, π/180 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, ঠিক আছে। তো π/3 রেডিয়ান হয়ে যাবে আমাদের আরেকটা মান বা আরেকটা উত্তর। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, যদি সাইন থিটা সমান a² - b² / a² + b² হয়, তবে দেখাও যে cot থিটা সমান 2ab / a² - b²। তো যেটা দেওয়া আছে আমরা উভয় পক্ষে এটাকে বর্গ করতে শুরু করি, ঠিক আছে। ফার্স্ট এটাকে বর্গ করলে কি পাবো, এখানে পাবো sin² থিটা, আর এদিকে হোল স্কোয়ার করলে কি পাবে দেখো, a² - b² এর হোল স্কোয়ার বাই a² + b² এর হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা sin² থিটাকে আমরা কি লিখতে পারি, এই sin² থিটাকে এটা ফার্স্ট উল্টে দাও, আমাদের এখানে কটে ফিরতে হবে, আর কট করতে গেলে কোসেকের সঙ্গে কটের সম্পর্ক আছে, তাই জন্য আমরা sin² থিটাকে উল্টে দিচ্ছি মানে sin² থিটার তলায় কিছু মানে 1 আছে, তো এটা উল্টে দেওয়া মানে কি, এক মানে অনন্যক নিচ্ছে আর কি। 1 এর তলায় sin² থিটা চলে আসবে, আর 1 এর তলায় sin² থিটা আছে মানে সেটাকে আমরা বলতে পারি cosec² থিটা। এদিকে যদি উল্টাই তাহলে এদিকেও সেম উল্টাবো, অর্থাৎ a² + b² এর হোল স্কোয়ার বাই a² - b² এর হোল স্কোয়ার। ক্লিয়ার?
আচ্ছা এবার দেখো কোসেক স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার থিটা। দেখো 1 প্লাস কট স্কোয়ার থিটা, তো এখানে যদি 1 প্লাস কট স্কোয়ার থিটা হয় সেই 1টাকে আমরা পরের স্টেপে এখানে নিয়ে চলে আসবো, তাই তো? তাহলে সরাসরি আমি এখানে করে দিচ্ছি একেবারে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার -1 করে নিয়ে চলে এলাম। এদিকে যে +1টা থাকতো সেটা -1 করে এদিকে নিয়ে চলে এলাম। আশা করি বুঝতে পেরেছ। তো কট স্কোয়ার থিটা সমান আমরা পেয়ে যাচ্ছি, দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের লসাগু হচ্ছে, তাহলে উপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এখানে যেহেতু 1 আছে তাই এটা কী হবে, সরাসরি এখানে গুণ হয়ে যাবে লসাগু নিয়ম অনুযায়ী, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তো এটা কিসের সূত্র? 4ab সূত্র। 4 এ মানে এখানে এ স্কোয়ার আর বি মানে এখানে বি স্কোয়ার, ঠিক আছে? আর নিচে কি দেখতে পাচ্ছ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, যেমন আছে লিখে দাও, ঠিক আছে? তো কট থিটার মান আমাদের বের করতে হবে, তার মানে এদিকে এগুলো কী করতে হবে, আমাদের বর্গমূল করতে হবে। তাহলে কট থিটা সমান আমরা পেয়ে যাচ্ছি কি, যদি বর্গমূল করে দিই এটাকে, তাহলে কি 4 এ স্কোয়ার বি স্কোয়ার বাই নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে 4 এ স্কোয়ার বি স্কোয়ার করলে কী হবে, 2 এ স্কোয়ার মানে একটা এ বেরিয়ে আসবে, বি স্কোয়ার মানে একটা বি বেরিয়ে আসবে রুটের বাইরে, আর এখানে যে হোল স্কোয়ার আছে তার জন্য একটা রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বেরিয়ে আসবে। দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে, বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন চলে আসছি, দেখো cos থিটা প্লাস √3 সাইন থিটা সমান 2 সাইন থিটা হলে প্রমাণ করো যে সাইন থিটা মাইনাস √3 cos থিটা সমান 2 cos থিটা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এখানে ক্যালকুলেশনটা একটু এদিক ওদিক করে করতে হবে, তো ভালো করে দেখতে থাকো স্টেপ। প্রথম কথা যেটা বলছি শোনো, cos থিটা প্লাস √3 সাইন থিটা সমান 2 সাইন থিটা, এই অঙ্কটা তুমি করতেই পারো বিভিন্নভাবে, তুমি এখান থেকে ত্রিকোণমিতি তুমি যেভাবে খুশি করতে পারো, বাট আমি যেভাবে করছি সেটাই যে তোমাকে করতে হবে এমনটা জরুরি নয়। তোমার যদি মনে হয় এর থেকে কোনো সহজ প্রসেস তোমার জানা আছে তো তুমি অবশ্যই করতে পারো, ঠিক আছে? তো আমরা কি করছি, এই জিনিসটাকে প্রথম একটু হায়ার স্টাডিজের মতো করে করার চেষ্টা করছি, ঠিক আছে? খুব নয়, বোঝো, দেখতে থাকো, বুঝতে পারবে। cos থিটা প্লাস √3 সাইন থিটাকে আমরা ফার্স্ট করছি কি, উভয় পক্ষে হাফ দিয়ে মাল্টিপ্লাই করছি, করলে কি হবে দেখো, cos থিটা প্লাস √3 সাইন থিটা যেমন আছে বসালাম, আর এদিকে যদি হাফ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা আসবে, এখানে দেখো 2 2 কেটে যাবে, আর এই হাফটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, হাফ cos থিটা এখানে √3/2 সাইন থিটা, ঠিক আছে? আর এখানে শুধু সাইন থিটা হলো। এবার এই হাফের জায়গায় আমরা লিখছি দেখো সাইন 30 ডিগ্রি, ভালো করে বুঝবে, সাইন 30 ডিগ্রি cos থিটা, আর √3/2 এর জায়গায় লিখছি cos 30 ডিগ্রি, কারণ cos 30 ডিগ্রি মানে √3/2 জানো তোমরা, সাইন থিটা। একটু এটা হয়ে যাচ্ছে 11 স্ট্যান্ডার্ডের অঙ্ক, ঠিক আছে? অঙ্কটাও 11 কিন্তু রয়েছে, 11 সায়েন্সে কিন্তু এই সেম অঙ্ক রয়েছে, ঠিক আছে? তো মোটামুটি করছি, একটু দেখো, কারণ এটা যদি ক্লাস 10-এর নিয়ম অনুযায়ী করতে যাও একটু লেন্দি হয়ে যাবে কিন্তু প্রসেসটা, বাট এই প্রসেসটা যদি তুমি করতে পারো বা ধরতে পারো, একটু যদি মনে রাখতে পারো, অনেকটা কিন্তু হেল্প হবে, তোমার টাইমটা কিন্তু বাঁচবে। তো সাইন 30 ডিগ্রি cos থিটা মানে এটা অ্যাকচুয়ালি সূত্র কি, সাইন এ cos বি প্লাস cos এ সাইন বি, এই হচ্ছে তার সূত্র। আর এই সূত্রটার যদি লেখা হয় তো সেটা সাইন এ প্লাস বি সূত্র হয়, অর্থাৎ সাইন এ প্লাস বি সূত্র কি, সাইন এ cos বি প্লাস cos এ সাইন বি। তো এখানে দেখো সাইন এ মিনস 30 ডিগ্রি, তো 30 প্লাস সাইন এ প্লাস বি, বি মানে থিটা এখানে হয়েছে, সমান সাইন থিটা। তো দুদিক থেকে সাইন সাইন বাদ চলে গেলে 30 প্লাস থিটা সমান 30 প্লাস থিটা, এক সেকেন্ড এখানে না তুলব না, তাহলে তো এ তো মানই আসবে না কোনো, ঠিক আছে? এক কাজ করো, এখানে উভয় পক্ষে বর্গ করে দাও, উভয় পক্ষে বর্গ করলে কী পাবে দেখো, সাইন স্কোয়ার 30 প্লাস থিটা সমান এখানে সাইন স্কোয়ার থিটা। এবার এই যে সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখছি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, হলো। আচ্ছা এদিকে যেটা আছে, এদিকেটাও তাহলে একই কাজ করি, এদিকেরটাও তাহলে নিচের স্টেপেই করছি, সেই যখন এদিকেরটাও করতে হবে, এটা এখানে করছি দেখো 1 মাইনাস কস স্কোয়ার 30 প্লাস থিটা, এখানে কী হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে? আচ্ছা এরপরে দুদিক থেকে 1টাকে আমরা এলিমিনেট করতে পারি, তাই তো? তারপর মাইনাসটাও দুদিক থেকে অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে যাবে, গেলে এখানে পড়ে থাকবে কি, কস স্কোয়ার 30 প্লাস থিটা, আর এখানে কস স্কোয়ার থিটা, দুদিক থেকে স্কোয়ারকে বাদ দিয়ে দাও, দিলে কস 30 প্লাস থিটা সমান কস থিটা, বুঝছে? এবার এটাকে দেখো কস এ প্লাস বি সূত্র লিখব, তো কস এ প্লাস বি সূত্র কি হয়, কস এ কস বি, ঠিক আছে? প্লাস হলে মাইনাস হবে তখন
সাইন এ। আমি বুঝতে পারছি একটু তোমাদের জন্য জটিল হচ্ছে, বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। আমি চেষ্টা করব অঙ্কটা যাতে শর্টে হয়, ঠিক আছে? বোঝা গেছে? আমি পাশে তোমাদের জন্য রাফের সূত্রটা লিখে দিচ্ছি, দেখো একটু লিখে নাও তোমরা। সাইন এ প্লাস বি, তো এটা সূত্র কি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা একটা সূত্র। আর কস এ প্লাস বি সূত্র কি হয়? কস এ কস বি, কস এ কস বি প্লাস প্লাসের সূত্র হচ্ছে, মানে এখানে মাইনাস হবে, সাইন এ সাইন বি, এটা হচ্ছে সূত্র। ঠিক আছে? যদি মনে রাখতে পারো তাহলে অঙ্কটা কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। বাট যদি তোমাদের এর থেকে অন্য প্রসেস জানা থাকে তো তোমরা অবশ্যই করতে পারো, ঠিক আছে? আমার এই মুহূর্তে এটাই মনে আসছে, তো আমি এইভাবে করে গেলাম, ঠিক আছে? তো চলো দেখা যাক কী আছে এখানে। তো কী দেখতে পাচ্ছ? cos 30 cos থিটা। তো cos 30 জায়গায় আমরা কি লিখতে পারি? cos যেটা 30, তো cos 30 মান কি? cos 30 মান √3/2 cos থিটা মাইনাস sin 30 মান কত হয়? হাফ sin থিটা। অর্থাৎ পুরো অঙ্কটা আমরা এইখান থেকে স্টার্ট করে এই দিকেরটার মতো করে সাজানোর চেষ্টা করছি, ঠিক আছে? বাস আর কিছুই নয়। এবার দেখো এখান থেকে উভয়ের কাছ থেকে হাফ কমন নিয়ে নাও। এখানে দেখো হাফ মাল্টিপ্লাই করেছিলাম, এখানে কিন্তু হাফ কমন নিয়ে নিচ্ছি। নিলে কি হবে? নিলে হবে দেখো এখান থেকে √3 cos থিটা, √3 cos থিটা মাইনাস সাইন থিটা সমান এখানে 2 cos, এখানে cos থিটা, cos থিটা। এবারে এই দুইটা যেটা তলায় আছে এটা কোণাকুণি গুণ করে দেবো, অর্থাৎ √3 cos থিটা মাইনাস সাইন থিটা সমান 2 cos থিটা। ঠিক আছে? তো দেখো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে, √3 cos থিটা, ঠিক আছে? √3 cos থিটা মাইনাস সাইন থিটা সমান 2 cos থিটা। আচ্ছা, প্রমাণটা একটু উল্টো এসছে, তাই তো? প্রমাণটা একটু উল্টো এসছে। √3 cos থিটা প্রমাণটা কি ঠিকঠাক ছিল? কোনটা আগে ছিল? 2 cos থিটা এখানে, তাহলে কোশ্চেনটা মনে হয় ভুল আছে, এখানে মনে হয় টাইপিং মিস্টেক আছে। ঠিক আছে? দেখতে পাচ্ছ পুরো হুবহু মিলে গেছে আমাদের, জাস্ট এই জায়গাটায় মাইনাসের প্রবলেম হয়ে আছে। ঠিক আছে? এই জায়গাটায় জাস্ট একটা মাইনাসের ওলটপালট হয়ে আছে। আশা করছি এই কোশ্চেনটা একবার তোমরা চেক করে নিও, ঠিক আছে? আমার মনে হচ্ছে যতদূর এই কোশ্চেনটা এখানে কিন্তু টাইপিং মিস্টেক আছে, ঠিক আছে? প্রমাণিত। নেক্সট, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটা ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতিকোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়। স্তম্ভটার উচ্চতা নির্ণয় করতে হবে। ঠিক আছে? তো চিত্রানুযায়ী তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা স্তম্ভ যেটা সিডি, এবং সেই স্তম্ভের গোড়া থেকে এই একটা পয়েন্ট যেখান থেকে স্তম্ভটি চূড়ার উন্নতিকোণ 45 ডিগ্রি মার্ক করা হয়েছে, এবং ওই এ পয়েন্ট থেকে 60 মিটার দূরে অবস্থিত একটা পয়েন্ট বি, সেখান থেকে 30 ডিগ্রি কোণ করছে ওই স্তম্ভটা চূড়ার উন্নতিকোণ। ঠিক আছে? তো আমাকে সিডিটাকেই বের করতে হবে, কারণ ওটাই স্তম্ভের দৈর্ঘ্য। ওকে? তো যেভাবে তোমাদের লেখার দরকার সেগুলো লিখে নিচ্ছ। ধরি সিডি হলো একটি স্তম্ভ, আমি মুখে যেটা বলে দিচ্ছি এটা হাইট অ্যান্ড ডিস্টেন্স অঙ্কের যেভাবে আমি বলে থাকি, যেহেতু তোমার স্পেসটা কম আর এতটা সময় হলে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে, যার জন্য আমি লেখাগুলো আমি মুখে বলে দেবো, সেগুলো কিন্তু তোমরা লিখে নেবে। ঠিক আছে? সিডি একটি স্তম্ভ, তো স্তম্ভটির গোড়া থেকে এ একটি বিন্দু থেকে স্তম্ভটির চূড়ার উন্নতিকোণ হয় 45 ডিগ্রি, এবং বি একটি বিন্দু থেকে স্তম্ভটির চূড়ার উন্নতিকোণ হয় 30 ডিগ্রি। এবির যে মান সেটা কত? 60 মিটার। তাহলে এবি আমাদের 60 মিটার, যেটা আমাদের প্রদত্ত, সেগুলো থেকে আমরা স্টার্ট করছি। 60 মিটার। অ্যাঙ্গেল ডি এ সি এটা সমান দেওয়া আছে 45 ডিগ্রি। আর আরেকটা যে মান দেওয়া আছে অ্যাঙ্গেল ডি বি এ, এটা সমান দেওয়া আছে কত? 30 ডিগ্রি। বাস এই মানগুলো নিয়েই আমাদের কিন্তু কাজ করতে হবে। ঠিক আছে? তো সমকোণী ত্রিভুজ কি থেকে পাচ্ছি? দেখো সমকোণী ত্রিভুজ ডি সি এ থেকে পাই। ঠিক আছে? ডিসি এ থেকে পাই। দেখো কি পাচ্ছি? লম্ব বাই ভূমি নিয়ে কাজ করছি আমরা, অর্থাৎ ডিসি বাই সিএ। ঠিক আছে? ডিসি বাই সিএ সমান tan 45 ডিগ্রি। লম্ব বাই ভূমি নিয়েছি, তো সেক্ষেত্রে আমাদের ট্যান তো নিতেই হবে। আচ্ছা, tan 45-এর মান কত হয়? 1 হয়। আচ্ছা, ডিসিটাকে ডিসি রেখে দিচ্ছি, আর সি এর যে মান, সি এর মানটা কি আসবে? ডিসি সমান সি আসবে, কারণ কোনাকুনি গুণ করলে ডিসি সমান সি আসবে। এই মানটা আমাদের হাতে রইল। তোমরা চাইলে ধরে নিতেই পারো এটাকে, সি এটাকে এক্স ধরতেই পারো, কোনো সমস্যা নেই, আমি না ধরেই অঙ্কটা করছি। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আবার সমকোণী ত্রিভুজ, আবার সমকোণী ত্রিভুজ।
এবার কী নেবো দেখো, ডি এ ডিসিবি, ঠিক আছে। এবার বড়টা নিচ্ছি, ডিসিবি থেকে পাই, ডিসিবি থেকে কি পাবো দেখো, সেম ডিসি বাই সিবি, এখানে সিবিটা হচ্ছে ভূমি, তো লম্ব বাই ভূমি নিচ্ছি, তার মানে এক্ষেত্রেও ট্যান, এখন কোনটা কত হয়ে যাবে, কোন হবে এখানে 30 ডিগ্রি, দেখতেই পাচ্ছ 30 ডিগ্রি, আর ট্যান 30 মান 1/√3 বসিয়ে দাও, ডিসি যেমন আছে থাকলো ডিসি, আর সিবির মান দেখো, সিবির মান, সিবিটাকে আমরা লিখতে পারি, সিবিটাকে আগে ফার্স্ট ক্রস মাল্টিপ্লাই করে এদিকে তুলে দিচ্ছি সিবি, আর নিচে √3, আচ্ছা সিবির জায়গায় আমরা লিখতে পারি সিএ প্লাস 60, তাই তো। দেখো সিবি মানে কি, সিবি মানে সিএ প্লাস এবি, সি এর মান সিএ রাখছি আর এবির মানকে 60 লিখছি, ঠিক আছে, নিচে √3। এবার দেখো, এবার এখান থেকে আমরা ডিসি সমান কি পাচ্ছি, আচ্ছা সিএ মানে দেখো অলরেডি আমরা এখানে বের করে রেখে দিয়েছি না, সি এর জায়গায় ডিসিকে বসিয়ে দেবো, তোমরা এক্স ধরে করলে এক্স বসা দেবে, ঠিক আছে, তাহলে ডিসি প্লাস 60 আর এখানে √3, তো এখান থেকে সলভ করলে দেখো কোনাকুনি গুণ করলে হবে √3 ডিসি, ঠিক আছে, মাইনাস ডিসি এদিকে চলে আসবে, ডিসি প্লাস ডিসিটা এদিকে আসলে মাইনাস ডিসি হয়ে যাবে, সমান এখানে 60, ক্লিয়ার। আমি পরে একটা স্লাইড নিয়ে নিচ্ছি, এখান থেকে ডিসিটাকে আমি কমন নিয়ে নেবো, ডিসি কমন নিলে হবে কি √3 মাইনাস 1 সমান, এদিকে দেখো কত আছে একবার চেক করে নিই, এদিকে দেখো 60, ঠিক আছে 60, দেখো 60, ওকে। তাহলে এখান থেকে ডিসির যে মান আমরা পেয়ে যাবো, ডিসিটাকেই তো আমাকে বের করতে হবে, ওটাই তো হাইট স্তম্ভটার, তাহলে 60/√3 মাইনাস 1, ক্লিয়ার। আচ্ছা তো 60/√3 মাইনাস 1, তো √3 মান কত আমাদের বলে দেওয়া আছে 1.732, ঠিক আছে, মাইনাস 1, আচ্ছা 60/1.732 থেকে আমি যদি 1 মাইনাস করি হবে কি 0.732, ঠিক আছে। এখন 60কে 0.732 দিয়ে ক্যালকুলেশন করে নাও, তোমাদের রাফ একটু ক্যালকুলেশন করে নাও, মোটামুটি 81.96 এর মতোই আসবে, ঠিক আছে, প্রায় হবে, কারণ এর ভাগ মিলবে না, ক্লিয়ার। 50 সেমি দীর্ঘ একটা দুমুখ খোলা পাইপের বাইরের ব্যাস 20 সেমি এবং ভিতরের ব্যাস 6 সেমি, আচ্ছা দুমুখ খোলা বলেছে, তো এই ক্ষেত্রে দুমুখ খোলা মানে কীরকম, একটা পাইপ এদিকে মুখ রয়েছে, এই মুখ এদিকেও মুখ রয়েছে, কিন্তু দুটো মুখ উন্মুক্ত আছে, বাইরের দিকের ব্যাস আছে, বাইরের ব্যাস আর ভিতরের ব্যাস আছে, তার মানে এইরকম টাইপসের একটা ব্যাপার, ঠিক আছে, ব্যাস 20 সেমি, ভিতরের ব্যাস 6 সেমি, তো ব্যাস বলে দিয়েছে, তাহলে বহির ব্যাসার্ধ যদি আমরা এটাকে বহির ব্যাসার্ধ বলছি, বহির ব্যাসার্ধ যদি বের করি তাহলে কত আসবে 20/2 সমান 10 সেমি, আচ্ছা অন্তর ব্যাসার্ধটাকে ছোট আর দিচ্ছি, তো অন্তর ব্যাসার্ধ কত আসবে, অন্তর ব্যাসার্ধ আসবে 6/2 সমান 3 সেমি, তার মধ্যে বলেছে পাইপটা সমগ্রতলের ক্ষেত্রফল কত, তাহলে পাইপটা সমগ্রতলের ক্ষেত্রফল বের করা মানে কি, এই দিকে তো এই তলগুলো তো নিতেই হবে, এরকম দুটো আছে, ওপরেও আছে নিচেও আছে, দেখতেই পাচ্ছ, তো এইরকম দুটো আছে, এই দুটোর সঙ্গে পার্শ্বতলটা যোগ করে দেবো, সিম্পল, ঠিক আছে। তার মানে ওই পাইপটা সমগ্রতলের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে, তো আমরা কি করব, ফার্স্ট 2πr করব, তো 2πr মিনস এখানে যেটা করব সরাসরি আমরা সূত্র লিখে দিচ্ছি, দুটোকে অ্যাডজাস্ট করে, নাকি একসঙ্গে ভেঙে করতে পারি, আচ্ছা ভেঙে করো, একটা হচ্ছে 2πrh, এখানে আর মানে বাইরের আরটাকে নেবো, ঠিক আছে, আর আরেকটা কি 2πr², ঠিক আছে 2πr², ওকে, বাট এখানে r² হবে না, কারণ পুরোটা তো নেই, এটা ঢাকা মানে এই অংশটুকু বাদ দিতে হবে, মাঝখানে যে গোলাকার অংশ আছে, তার মানে এখানে r মাইনাস r এর হোল স্কোয়ার, r মাইনাস ছোটো হাতের r, ক্লিয়ার। তো এদিক থেকে কি আসবে দেখো, 2 পায়ের মান কত, 2π কমন নিয়ে নাও, আচ্ছা 2π কমন নাও, তাহলে এই r এর মান, ক্যাপিটাল r এর মান 10, হাইট কিছু বলেছে 50 সেমি দীর্ঘ, তাহলে 50 প্লাস এখান থেকে দেখো r মাইনাস r করলে কত আসবে, থার্ড ব্র্যাকেট নিয়ে নাও, r আর মাইনাস r মানে 10 বিয়োগ 3, ঠিক আছে, তার স্কোয়ার, তাহলে 2 ইন্টু পাই ইন্টু 10, আর এটা করলে 500 আসছে, প্লাস এটা 7 স্কোয়ার মানে 49, ঠিক আছে, তাহলে 2 গুণ 22 7, আর এখান থেকে আসছে তোমার 549, ঠিক আছে, এটাই আসছে, এবার এটাকে সলভ করতে হবে, 49 7, আচ্ছা এটা তোমরা একটু ক্যালকুলেশন করে নাও, আমি ক্যালকুলেশন করে মোটামুটি উত্তরটা বলার চেষ্টা করছি, মোটামুটি আমি একটু ক্যালকুলেশনটা করেই বলছি, এটা তোমার 3450.85 এরকম আসবে,
ঠিক আছে, এত সেমি স্কোয়ার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 4.2 ডেসিমি একটা এত দৈর্ঘ্যের ধারা বিশিষ্ট একটা নিরেট কাঠের ঘনক থেকে সব থেকে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করতে হবে। ঠিক আছে, আচ্ছা ঘনকের ভূমি কি বর্গাকার। ঠিক আছে, তো এর যে ভূমিতলে যে আমাকে এই ভূমিতলের উপরে একটা কিন্তু শঙ্কু তৈরি করতে হবে। দেখো, একটা নিরেট কাঠের ঘনক থেকে সব থেকে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে। অর্থাৎ কি, আমি যদি একটা ফার্স্ট ঘনককে তোমাকে এঁকে দেখাই, দেখো এই যে জিনিসটা দেখো, এটা তো একটা ঘনক। এখন সব থেকে কম কাঠ নষ্ট করতে বলেছে, তার মানে এই যে শঙ্কুটা পাবো, এই শঙ্কুটার যে ভূমি এই পুরো ঘনকটার তলদেশকে কভার করে থাকবে, মানে এইরকম টাইপসের একদম ছবিটা হবে, সব দিক থেকে এরকম টাচ হয়ে থাকবে এরকম। অর্থাৎ এই যে মানে বৃত্তাকার অংশটা যেটা দেখতে পাচ্ছ, এই যে বৃত্তাকার অংশটা দেখতে পাচ্ছ, এটা কি এই শঙ্কুটার ক্ষেত্রে ভূমি, আর এই ভূমিটার উপরেই এই যে বর্গাকার ক্ষেত্রের ভূমির উপরেই এই বৃত্তাকার ক্ষেত্র রয়েছে। তার মানে এই বৃত্তাকার ক্ষেত্রের যে ব্যাস হবে সেটা, এই বৃত্তাকার ক্ষেত্রে যে ব্যাস হবে সেটা এই বর্গক্ষেত্রের একটা বাহুর সঙ্গে সমান। দেখতেই পাচ্ছ এটা, এই যে অংশটা দেখতে পাচ্ছ যেটা আমি ডটেড লাইন দিয়ে বোঝালাম, তাহলে সমান হবে। তার মানে এই যে ঘনকের ধার যদি 4.2 হয়ে থাকে, তাহলে ব্যাসও এই যে বৃত্তাকার অংশ যেটা, অর্থাৎ শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ যেটা, এই ব্যাস যেটা, সেটাও নিশ্চয়ই 4.2 হবে। তার মানে ব্যাসার্ধ নিশ্চয়ই 2.1 হবে। ব্যাসার্ধ 2.1 এত ডেসিমি। ঠিক আছে, বোঝা গেছে। এবারে এইটাকে আমরা সেমিতে কনভার্ট করে দিই। ডেসিমি থেকে সেন্টিমিটার যেতে গেলে কী করবো, 10 দিয়ে গুণ করে দেবো। তার মানে হয়ে যাবে 21 সেন্টিমিটার, 10 দিয়ে গুণ করে। ঠিক আছে, 2.1 ইন্টু 10 এত সেন্টিমিটার করতে আমাদের 21 সেন্টিমিটার এসে গেছে। তো বলেছে শঙ্কুটার আয়তন বের করো। তাহলে ঠিক আছে, শঙ্কুর আয়তন 1/3, পায়ের মান 22/7, আর স্কোয়ার, আর মান এখন তো কত 21 এসছে, তাহলে আর স্কোয়ার যেহেতু 21 গুণ 21 লিখলাম। আর এইচ কি, হাইট কোনটা হবে, হাইট তো তাই হবে, এইটাই হবে তো, 4.2 ডেসিমি তো হবে। সেটাকে সেন্টিমিটার নিয়ে যাচ্ছে সেটা আলাদা জিনিস। 4.2 ডেসিমি মিনস তার সঙ্গে 10 গুণ করলে আমরা 42 সেন্টিমিটার পেয়ে যাবো। এটাই তো হাইট হবে, কারণ ঘনকের সব কটা ধার সমান হবে, আর শঙ্কুটার হাইটও তো ওর মধ্যে থেকেই নিতে হবে, তাই তো। তার মানে এখানে হাইট 42 ডেসিমি থেকে 4.2 ডেসিমি থেকে আমরা 42 সেন্টিমিটার নিয়ে নিলাম। ব্যাস কাটাকাটি করে দাও, 7 3 21, এই 3-এর সঙ্গে এই 3 কাটলো, 22 21 আর 42 গুণ করে দাও, 22 21 আর 42। ঠিক আছে, এখান থেকে 21 দুগুণে 42, তার মানে সেই 42কে ভাঙলে 21 পাবো, 21 21 গুণ করলে 441, আর এই যে দুইটা বেরোবে 22-এর সঙ্গে 2 গুণ করলে হবে 44। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো, এবারেও 44টাকে আমরা ভেঙে লিখছি এইভাবে, ক্যালকুলেশনটা মুখে মুখেও করা যায়। দেখো 4 গুণ 11, এবারে 4 একে 4, 4 4 16, 6, 16 একে 17 গুণ 11, আর 11 দিয়ে গুণ করা খুব ইজি একটা টেকনিক আছে জানো, 4 আছে বসিয়ে দাও, 4 আর 6 10 0, হাতে 1, 6 আর 7 13, আর 1 14, 4 হাতে 1, 7 আর 1 8, আর 1 9, আর 1 আছে 1 বসিয়ে যাবে। এইটা হচ্ছে 11 দিয়ে গুণ করার ট্রিক্স। প্রথমে যেটা আছে বসিয়ে দেবে, তারপর দুটো করে সংখ্যা যোগ করবে, বসাবে একটা করে ডিজিট, বাকিটা হাতে রাখবে, আবার পরে দুটো যোগ করবে, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, তো এইসব পরে একদিন হবে কোন, এখন তো আমাদের টেস্ট পেপার সলিউশনের পালা, তো এত ডিটেলসে বলা সম্ভব নয়। ওইসবের জন্য পরে আমরা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস যখন করব তখন সব ডিটেলসে বলবো। ঠিক আছে, আপাতত তোমরা টেস্ট পেপার সলভ করো, ফটাফট করো। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলো গোলক পাওয়া যাবে? তো যে গোলকের ব্যাসার্ধ 8 সেমি তার আয়তন কত হবে? 4/3 পাই 8-এর কিউব। তো এই গোলককে গলিয়ে আমরা নিরেট লোহার গোলককে গলিয়ে আমরা 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলো নিরেট গোলক পাবো? ধরে নাও এক্সট্রা গোলক পাবে। তো সেই এক্সট্রা গোলকের যা মোট আয়তন হবে, যাদের ব্যাসার্ধ 1 সেমি করে, তো এক্সট্রা গোলকের জন্য মোট যে আয়তন নিশ্চয়ই বড় গোলকের আয়তনের সঙ্গে সমান হবে, কারণ একটা বড় গোলককে গলিয়েই না এতগুলো টুকরো টুকরো গোলক তৈরি করা হয়েছে। তাহলে এর মধ্যে যা ধাতু থাকবে সব কটা টুকরো টুকরো গোলকগুলোকে মিলিয়ে তার মধ্যে সেই একই ধাতু থাকবে। তবে ছোটো গোলকের আয়তন কত হবে? সেম 4/3 পাই আর কিউব। এখানে আর মানে কত? 1, তাই তো 1 সেমি করে বলেছে ব্যাসার্ধের এ করা হবে। তো 4/3 পাই 4/3 পাই কেটে দাও, আর 8-এর কিউব হবে কত? 512, আর 1-এর কিউব মানে 1, তো এক্সের সঙ্গে 1 গুণ করলে হবে এক্স। তো সরাসরি দেখো কত ছোট্ট অঙ্ক, 512টি আমাদের উত্তর হয়ে যাবে, যে 512টি নিরেট গোলক তৈরি করা যাবে ছোট ছোট। ঠিক আছে, নেক্সট দেখো আমাদেরকে দিয়েছে কি যৌগিক গড় নির্ণয় করতে হবে যে কোনো পদ্ধতিতে। ঠিক আছে,
তো যৌগিক গড় বের করতে গেলে ফার্স্ট আমাদেরকে এগুলোকে শ্রেণী তৈরি করে নিতে হবে, ঠিক আছে। আজকে আমি আর টেবিল বানানোর সময় পাইনি, ঠিক আছে, কারণ তোমাদের ভিডিওর প্রচুর ডিমান্ড আমি যা দেখতে পাচ্ছি পরপর। আমি ক্লান্ত হয়ে যাচ্ছি ভিডিও বানাতে বানাতে, বাট তোমরা ফটাফট চাইছো কেন, দেখছো তো আদৌ, ঠিক আছে, নাকি স্ক্রিনশট নিয়ে চলে যাচ্ছ বুঝতে পারছি না, ঠিক আছে, কারণ ওয়াচ টাইম কিন্তু বাড়ছে না একদম। XIFI চলো, ঠিক আছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, যার যেমন সুবিধায় দেখো, আমার কোনো অসুবিধা নেই। বাট সবাইকে বলবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একবার লাইক করো, ঠিক আছে, কারণ এই ভিডিওগুলো বানাতে কিন্তু অনেকটা সময় লাগে। এই কোশ্চেনগুলো বুঝতেই পারছো, তোমাদের জন্য সুবিধার জন্য টাইপ করে দিচ্ছি, কারণ পেজ কেটে কেটে যদি ছবি দিই কেমন একটা অড লাগবে, তোমরা কোশ্চেন বুঝতে পারবো না, সেই টেস্ট পেপার নিয়ে বসতে হবে। তো তার থেকে নিজেরা যদি এরকম সামনে কোশ্চেন থাকে তার উত্তর করতে থাকো, তাহলে মানে বারবার এদিক ওদিক করতে হবে না, অনেকটা সময় বাঁচবে তোমাদের, ঠিক আছে। তো চলো আগে শ্রেণীটা আমরা তৈরি করে নিই। 30 থেকে 40, 40 থেকে 50 আর 50 থেকে 60, ঠিক আছে। ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া আছে 7, 5, 6, 12, 8, 2। তাহলে সামেশান FI করে নাও একেবারে, 7, 5, 12, 6, 18, 18, 12, 30, 30 আর 10, 40 হয়েছে। আচ্ছা, মধ্যম মানগুলো বের করবো। 0, 10-এর মধ্যমান 5, 15, 25, 35, 45, 55। মধ্যমান কী করে বের করতে হয়, উচ্চসীমা নিম্নসীমাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। আর এবার XIFI করবো, যেটাকে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা বলে থাকি, ঠিক আছে, ক্রমযৌগিক পরিসংখ্যা বলে থাকি, ঠিক আছে, ক্রমযৌগিক পরিসংখ্যা। তো 7, 5, 35, 15, 5, 75, তারপরে 6, 25, 150, 35 আর 12 গুণ করলে 420, 45 আর 8 গুণ করলে 360, আর 55 আর 2 গুণ করলে 110। এবার করবো কি সামেশান XIFI। তো সামেশান XIFI করতে গেলে সব কটাকে যোগ করবো। আমি একটু যোগ করে নিয়ে বলে দিচ্ছি, ঠিক আছে, কারণ সময় যাবে, আমি পজ করে নিয়ে এটা যোগ করে দিয়ে বলে দিচ্ছি, ঠিক আছে। তো এটা আসছে দেখো 1150, ঠিক আছে, 1150। তো আমাদের গড় নির্ণয় করতে বলেছে, তো গড় বের করে দাও। গড় বের করতে গেলে কী করতে হয়, সামেশান XIFI-কে সামেশান FI দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে এখানে এসছে কত, 1150, তাকে ডিভাইড করবো 40 দিয়ে, তো ভাগ করে দাও 28.75, মোটামুটি এরকমই আনসার চলে আসবে, ঠিক আছে। তো বাস এই পর্যন্ত। আর এই সেটের বাকি দুটো যে ছিল আমাদের, একটা মধ্যমার অঙ্ক ছিল ওজাইভ, তো যেটা অলরেডি আমরা আগের সেটগুলোতে করিয়ে দিয়েছি, সেই জন্য এখানে আর কিন্তু করলাম না, ঠিক আছে। আগের সেটগুলো যারা দেখেছো তাদের কাছে কিন্তু এর পরে যে দুখানা কোশ্চেন আছে সেগুলো কিন্তু অবশ্যই আছে, ঠিক আছে, যার জন্য আমি এই সেট আর নিইনি, যাতে ভিডিওটা তোমাদের কাছে তাড়াতাড়ি পাবলিশ করতে পারি, সেই জন্য আমি আর ওই দুটো কোশ্চেনকে সলভ করে নিই, ঠিক আছে। তো যদি কারোর এর পরেও লাগে কোশ্চেন দুটো, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাতে পারো, আমি সলভ করে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান ভিডিওটা দেখার জন্য। আর বারবার বলছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং লাইক করে দিও। থ্যাংক ইউ।